তো সেই জন্যে খুবই হাই টেম্পারেচার, যেহেতু খুবই হাই টেম্পারেচারের আয়োনাইজ গ্যাস বা প্লাজমা ভিতর দিয়ে যেহেতু ফ্লো করে, সেখানে যার মধ্যে দিয়ে সেটা পাস করবে সেটা নন কন্ডাক্টিং হতে হবে, ঠিক আছে। আর ইলেকট্রিক্যালিও আসলে কিন্তু নন কন্ডাক্টিং হতে হবে, কারণ যেই প্লাজমাটা ওর ভিতর দিয়ে ফ্লো করছে সেটা কি আয়োনাইজড, তাই না? আয়োনাইজড মানে পজিটিভলি চার্জড। তো এখন যদি ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হয় তাহলে কি হয়ে যাবে, মানে একটু ইলেকট্রিক্যাল লিকেজ হবে, তাই না? মানে কি সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার আছে, যদি একটা মানে লোহার কন্টেনার, স্টিলের কন্টেনারের ভিতর দিয়ে তুমি চার্জ গ্যাস যদি পাঠাও, তাহলে অবশ্যই কিছুটা লিকেজ হবে বা কিছুটা ইলেকট্রন ওই অ্যাটমসফিয়ার থেকে নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো না। তো সেই জন্য কি আমাদের থার্মালি নন কন্ডাক্টিং প্লাস ইলেকট্রিক্যালিও নন কন্ডাক্টিং ওই টাইপের মেটেরিয়াল দিয়ে মানে এই ডাক্টটাকে বানাতে হবে, বা যেটার ভিতর দিয়ে প্লাজমাটা ফ্লো করে সেটাকে বানাতে হবে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রোডগুলা কি হতে হবে, ইলেকট্রোডগুলা কন্ডাক্টিং হতে হবে, ঠিক আছে। ইলেকট্রোডগুলা কন্ডাক্টিং হতে হবে, যেখানটায় আমরা এই পজিটিভ আর নেগেটিভ চার্জটাকে হোল্ড করছি বা ধরছি, ঠিক আছে। সেই দুটো এই কন্ডাক্টিং হতে হবে। কন্ডাক্টিং মানে কি, এটা মানে থার্মাল কন্ডাক্টিভিটি এর কিন্তু কম হবে, কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি মানে কি, ও ইএমএফ যেই জেনারেটেড ইএমএফটা হলো সেটাকে ও ট্রান্সফার করতে পারবে আমাদের লোড সার্কিটে, ঠিক আছে। আর থার্মাল কন্ডাক্টিভিটি কেন কম রাখতে হবে, কারণ ভিতরে যেই প্লাজমা বা আয়োনাইজড গ্যাসটা যেটা ফ্লো করছে, ঠিক আছে, সেটা অনেক হাই টেম্পারেচার ফ্লো করছে, ওভার 1000 ডিগ্রি সেলসিয়াস। তো যদি এটা থার্মাল কন্ডাক্টিভিটি যদি এই ইলেকট্রোডের বেশি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বাইরের দিকে টেম্পারেচার অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্যই থার্মাল কন্ডাক্টিভিটি লো রাখা হয়, বা কী করা হয়, মানে এক কথায় বলতে গেলে এই ইলেকট্রোডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি আর হিট রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো এই যে ডাক্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছে, ঠিক আছে, ডাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর দুই সাইডে দুটো ইলেকট্রোড আছে, তার মধ্যে তার যেই স্ট্রাকচারটা ফিক্সড স্ট্রাকচার, সেটাতে কি আছে, দুটো ইলেকট্রোড, যার প্রপার্টি অলরেডি আমরা ডিসকাস করে নিলাম। আর আমরা মানে ধরো দুই সাইডে যদি ইলেকট্রোড থাকে, তাহলে উপর নিচে কি থাকবে, দুটো পোল, মানে ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। দুটো পোল থাকবে, যেটা আমরা কন্ট্রোল করতে পারবো। ওই যে কয়েলটা ইলেকট্রোম্যাগনেটিক থাকে কয়েল, তো ওই কয়েলের কারেন্টটাকে আমরা চেঞ্জ করলেই ওর ফিল্ড যে জেনারেট হবে, যে ফিল্ডটা জেনারেট হবে সেটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো সেখানটায় আমরা ওই ফিল্ডটাকে কন্ট্রোল করে আমরা জেনারেটেড ইএমএফটাও কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এবার এই এমএইচডির ভিতরে মানে স্ট্রাকচারটা বলে দিলাম। এবার এর ভিতর দিয়ে আমরা কি পাস করাই, প্লাজমা, ঠিক আছে, প্লাজমা বা আয়োনাইজড গ্যাস, ঠিক আছে। তো আয়োনাইজড গ্যাস কেন পাস করাচ্ছি, কারণ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করতে গেলে, ঠিক আছে, তো সেই ঠিকঠাক করে ইএমএফ জেনারেট করতে গেলে যেই মেটেরিয়ালটা পাস করছে এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে, সেটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক হতে হবে, মানে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হতে হবে। যত বেশি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হবে, ততটাই বেশি ইএমএফ জেনারেট হবে, ঠিক আছে। তো ভিতর দিয়ে যদি একদম নন আয়োনাইজড গ্যাস আমরা পাঠাই, তাহলে অনেকটা ইনসুলেটর টাইপের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইএমএফ অতটা জেনারেট হবেই না। সেই জন্যই আমরা কি করি, গ্যাসটাকে আমরা আয়োনাইজ করি। এবার আয়োনাইজেশনটা কি করে করা হয়, আয়োনাইজেশনটা করা হয় এক্স রে বা নর্মালি একদম মানে হাই হিট দিলে এমনিও একটু একটু আয়োনাইজ হয়ে যায়, কিন্তু তার থেকে বেশি এফিসিয়েন্ট হচ্ছে কি, যেটা আমরা নর্মালি করি, এক্স রে বা গামা রে দিয়ে আমরা মানে ওটা এই গ্যাসটাকে আমরা ট্রিট করলাম এক্স রে আর গামা রে দিয়ে, ঠিক আছে। এক্স রে বা গামা রে দিলাম, দিয়ে কি হলো, এই গ্যাস মলিকিউলগুলো যেগুলো আছে, ওই মলিকিউলে ইলেকট্রন যেটা ছিটকে বেরিয়ে যাবে, মানে কি ইলেকট্রনটা বেরিয়ে গেল মলিকিউল থেকে, তাহলে কি নেগেটিভ চার্জ বেরিয়ে গেল, তাহলে মলিকিউলটাতে যেই মলিকিউলের পার্টটুকু থাকলো এখন, সেটুকু পজিটিভলি চার্জ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা আয়োনাইজ করি। আর আয়োনাইজ কেন করি সেটাও বললাম। আর এবার হচ্ছে আমরা যখনই দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা কন্ডাক্টর বা যে কোনো চার্জ যদি ফ্লো করে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে, ঠিক আছে, তাহলে কি হবে, চার্জ ঠিক না, তোমার কন্ডাক্টর বলাই আরো ঠিক,
ঠিক আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যদি একটা কন্ডাক্টরকে আমরা মুভ করাই, ঠিক আছে, যদি একটা কপারের তার যদি আমি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করাই, তাহলে কি হবে, দুই সাইডে দুই মাথায় প্লাস আর মাইনাস জেনারেট হবে। একই রকম এখানেও এখানেও পুরো গ্যাসটাকেই তুমি কন্ডাক্টর হিসাবে ভাবো, ঠিক আছে। তাহলে এই পুরো গ্যাসটাই মুভ করছে এই ডাক্টের ভিতর দিয়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ভাবতে পারি, এই কন্ডাক্টরটা মুভ করছে ডাক্টের ভিতর দিয়ে, ঠিক আছে। তাহলে কি, কন্ডাক্টর মুভ করছে যেহেতু, তাহলে এই দুটো ইলেকট্রোডে কি হবে, মানে দুই সাইডে ইএমএফ জেনারেট হবে, ঠিক আছে, এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। এই ইলেকট্রোডের থ্রুতেই আমরা কি করছি, লোড সার্কিটে, আর যেটা জেনারেট হবে সেটা ডিসি অবশ্যই, ঠিক আছে। যেহেতু আমাদের ফিল্ডটা ফিক্সড, ফিল্ডটা চেঞ্জিং না, ফিল্ড চেঞ্জ হচ্ছে না, নর্থ যেদিকে সেদিকে নর্থ, সাউথ যেদিকে সেদিকে সাউথ, ঠিক আছে। ফিল্ডের ফ্লাক্সের ডিরেকশন সেম, সেজন্য ইএমএফ এর ইএমএফ জেনারেটরের ডিরেকশনও সেম থাকবে। তো এই যে লোড, যখনই আমরা লোড সার্কিটের সাথে লোড কানেক্ট করলাম, তখন কি হবে, লোড একটু কারেন্ট নেবে। এবার দেখো, লোড সার্কিটের যে কারেন্টটা, সেটা এই প্লাজমার ভিতর দিয়েও পাস করবে, তাই না। প্লাজমা বা যে গ্যাস আছে, শুধু তো এটা না যে ইএমএফ জেনারেট হলো, দিয়ে এখানে প্লাস জেনারেট হলো, এখানে মাইনাস জেনারেট হলো, দিয়ে এখান থেকে ওখানে লোডের থ্রুতে কারেন্টটা গেল। কারেন্টটার রিটার্ন পাথটাও হতে হবে, মানে ভিতরের দিক থেকেও যেতে হবে কারেন্টটা। কার ভিতর দিয়ে যাবে, তাহলে এই প্লাজমা বা আয়নাইজড গ্যাসের ভিতর দিয়েও যাবে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি, ফ্যারাডে কারেন্ট, ঠিক আছে। সেটাকে বলা হয় এই ক্ষেত্রে ফ্যারাডে কারেন্ট। তো এই ছিল আমাদের এমএইচডির মানে ওয়ার্কিং প্রিন্সিপাল টাইপের তুমি বলতে পারো। এবার মানে গ্যাসটাকে ফর্ম করা, মানে ক্রিয়েট করা, বা কোন গ্যাস ইউজ করব, সেইগুলো ডিপেন্ড করবে, ঠিক আছে। আর এবার যদি ডিসি থেকে এসি আমি করতে চাই, এমনিতে কিন্তু দেখো এর খরচা খুবই কম, কারণ এখানে টারবাইন, অল্টারনেটর বা জেনারেটর কিছু ইউজ করছি না আমরা, টারবাইন জেনারেটর কিছুই ইউজ করছি না, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, টারবাইন আর জেনারেটর অনেক জায়গায় দেখবো, আমি আগেও বলেছিলাম যে টারবাইন প্লাস জেনারেটর, ঠিক আছে। টারবাইন জেনারেটর সেটকে অনেক জায়গায় কিন্তু টার্বো জেনারেটর হিসাবেই বলে, ঠিক আছে। টার্বো জেনারেটর দেখলে তুমি বুঝবে যে টারবাইন, তার সাথে কাপল করা আছে জেনারেটর, সেজন্য বলছে টার্বো জেনারেটর, ঠিক আছে। বলছি কে মিউট করা, আচ্ছা। তো এখানটায় যেহেতু দেখো টারবাইন জেনারেটর নেই, সেজন্য এর খরচা অনেকটাই, মানে সেই পরিপ্রেক্ষিতে খরচা অনেকটাই কম হবে, ঠিক আছে। তো কিন্তু এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কিন্তু অনেকটাই কম হবে। কেন? কারণ দেখো, যে গ্যাসটা পাস করাচ্ছি আমরা, তার টেম্পারেচার খুবই হাই, ধরো 1000 ডিগ্রির উপরে, ধরো 1100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, খুবই হাই। তো গ্যাসটা দেখো, এক্সস্ট বা আউটপুট, মানে গ্যাসটা পুরোপুরি এমএইচডি থেকে আউটপুট, মানে এই তোমার ইনপুট এয়ারটাকে হিট করার জন্য একটা হিট এক্সচেঞ্জারের থ্রুতে পাস করিয়ে তারপরে যেই আউটপুটটা পেলাম, ঠিক আছে, গ্যাসের আউটপুট, সেটাও কিন্তু দেখো এই নিচের যে ফিগারটা আছে, সেটাও কিন্তু এই যে এই লাস্ট যে এক্সস্ট গ্যাস নিচের দিকে, সেটাও কিন্তু অনেক হাই টেম্পারেচারে থাকে, ঠিক আছে। তো সেই জন্য কি, এর থার্মাল এফিসিয়েন্সি কিন্তু অনেকটাই কম। সেজন্য আমরা কি করতে পারি, এর সাথেই এটাকেই আমরা হাইব্রিড পাওয়ার পাওয়ার জেনারেশন করতে পারি। কি, এই যে এই এক্সস্ট গ্যাসটা যেটা টেম্পারেচার, মানে আউটপুট সাইডে মানে সব হয়ে গেল, তারপরেও আউটপুট যে এক্সস্ট গ্যাস হলো, সেটা টেম্পারেচারটা যেহেতু অনেকটাই বেশি, সেজন্য সেটা দিয়ে আমরা কি করতে পারি, জলকে হিট করতে পারি স্টিম জেনারেট করে, তারপরে আবার মানে যেমন স্টিম টারবাইন ঘুরিয়ে আমরা অল্টারনেটর ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করি, একইভাবে ওইটাও করতে পারি, ঠিক আছে। তার মানে কি, দুই সাইড থেকে পাওয়ার জেনারেশন হবে, বোঝা গেল। দু রকম করে পাওয়ার জেনারেশন একসাথে হবে, সেমনি আমরা ওটাকে বলি হাইব্রিড পাওয়ার জেনারেশন, ঠিক আছে। তো এটা করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা নর্মালি কি, এফিসিয়েন্সিটা 10 to 20% মাত্র, ঠিক আছে। সেইখান থেকেই এর এফিসিয়েন্সি বেড়ে আপ টু 65% হয়ে যায়, ঠিক আছে, যদি হাইব্রিড করা যায়, মানে এমএইচডি প্লাস স্টিম টারবাইন দিয়ে অল্টারনেটর দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট যদি করা যায়, ঠিক আছে। তো এটাই ছিল এমএইচডির প্রিন্সিপাল, ঠিক আছে। আর এই যে এক্সপেনশন, আর একটা জিনিস মনে রাখার, যে এক্সপেনশন নজেলটা কিসের জন্য বলেছিলাম, যে এক্সপেনশন নজেলটা হচ্ছে যখনই প্রেশার দেখো এক্সপ্যান্ড করছে, মানে কি, প্রেশার কমে যাচ্ছে, যখনই প্রেশার কমে যাবে তখনই গ্যাসের স্পিড বেড়ে যাবে। গ্যাসের স্পিড বেড়ে গেলে কি হবে, এই এমএইচডি জেনারেটরের ভিতরে, এই জেনারেটরের ভিতরে বেশি স্পিডে এই প্লাজমা বা আয়নাইজড গ্যাসটা ফ্লো করবে। যত বেশি স্পিডে এটা ফ্লো করবে, ততই তুমি ভাবতে পারো যে ওই কন্ডাক্টরের
যে মুভিং কন্ডাক্টর ফিল্ডের মধ্যে মুভিং কন্ডাক্টর হলে ইএমএফ জেনারেট করে, তাহলে কি মুভিং কন্ডাক্টরের স্পিডটা ততই বেশি, তার মানে কি যত বেশি মুভিং কন্ডাক্টরের স্পিড হবে তত বেশি জেনারেটেড ইএমএফ হয়। সেই জন্যই মানে জেনারেটেড ইএমএফটাকে বাড়ানোর জন্যই আমরা এই এক্সপেনশন নজেলটাকে ইউজ করি, ঠিক আছে। আর আরেকটা কি, যদি আমরা ডিসি থেকে এসি পাওয়ারে কনভার্ট করতে চাই, তারপর গ্রিডে ফেলতে চাই, তাহলে কিন্তু ইনভার্টার লাগাতে হবে। আর ওই ইনভার্টারের খরচাটা অনেক বেশি হয়ে যাবে, কারণ মানে হাই পাওয়ার ইনভার্টার লাগাতে হবে অবশ্যই আমাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো নর্মালি কিন্তু এর খরচা অনেক কম। যদি ইনভার্টার লাগিয়ে আমি এসিতে করতে চাই, যদি গ্রিডে ফেলতে চাই, তাহলে এর কস্টিংটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু এর কস্টিংটা কম্পারেটিভলি কম, কারণ টারবাইন আর অল্টারনেটর নেই, ঠিক আছে। মোটামুটি এটাই ছিল সামারি। কালকের আরো পয়েন্টস ছিল, সেগুলো কালকেই ডিসকাস হয়েছে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা উইন্ড টারবাইন এই উইন্ড পাওয়ার জেনারেশন করব, ঠিক আছে। তারপর সোলার অনেক কিছু আছে, উইন্ডটাকে করে নিই। দেখো উইন্ড পাওয়ার জেনারেশনেরও একটা আমি ভিডিও পাঠিয়েছিলাম, আর তোমরা মোটামুটি সবারই কিছু তো আইডিয়া আছেই। উইন্ড পাওয়ার জেনারেশনে কি হয়, প্রথমে উইন্ড মিল, ঠিক আছে। তো উইন্ড পাওয়ার জেনারেশন, দেখো উইন্ড পাওয়ারটা কি, উইন্ড পাওয়ার মানে হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো, উইন্ড থেকে যেই পাওয়ার পাচ্ছি আমরা, ঠিক আছে। মানে কি, এয়ার আর উইন্ডের মধ্যে পার্থক্য কি, এয়ার মানে হচ্ছে শুধু বাতাস, ঠিক আছে, আর উইন্ড মানে হচ্ছে মুভিং এয়ার, মানে কি ওই হাওয়াটাই মুভ করছে, মানে কিছু স্পিডে চলছে আর কি, সেটাকে আমরা উইন্ড বলছি, ঠিক আছে। তো এই যে উইন্ড পাওয়ার মানে কি, হাওয়া মুভিং এয়ার যেটা আছে তার মধ্যে কিছু এনার্জি আছে, কারণ সেটাও একটা গ্যাসিয়াস জিনিস, সেটাও কিছু পার্টিকেল বা কিছু মলিকিউল অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। তো এটাই এই গ্যাস গ্যাস বা ও তাহলে আমার ঘুড়িটা ওটা আমার কাজ খেললো, এবার আমি তো চাইনা করে কেটে কেটে লাস্টে বাবু খেললো, বলতে শুধু ঘুড়িটা মানে এরকম কি এরকম হয়ে গেছে, কেটে গেল। দিয়ে আমি মনে হয় চাইবার করে ঘুটাচ্ছি, ভম করে দেখলাম বেরিয়ে গেল একটা প্লাস্টিক, তাহলে মনে হয় আসতে আচ্ছা। তাহলে উইন্ড মানে কি বুঝলে? তো উইন্ড পাওয়ার মানে কি, উইন্ড পাওয়ার মানে এই যে মুভিং এয়ারের মধ্যে যেই পাওয়ারটা আছে, ঠিক আছে, যেহেতু এটা মানে একটা কাইনেটিক এনার্জি এর মধ্যে আছে, যে কোনো মুভিং জিনিসেই কাইনেটিক এনার্জি থাকে, তো মুভিং এয়ারের মধ্যেও কি আছে, কাইনেটিক এনার্জি আছে, ঠিক আছে। তো এই কাইনেটিক এনার্জিটাকেই আমরা কি বলতে পারি, উইন্ড পাওয়ার, ঠিক আছে। মুভিং এয়ারের মধ্যে বা এই উইন্ডের মধ্যে যে এনার্জিটা আছে সেটাকে আমরা বলছি উইন্ড পাওয়ার। তো এই উইন্ড পাওয়ার থেকে ইলেকট্রিসিটি জেনারেশন কিন্তু পরে এসছে, ঠিক আছে। উইন্ড পাওয়ার কে কিন্তু আগে লোকেরা যখন ইলেকট্রিসিটি জেনারেশনের মানে কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল না, কিছুই ছিল না, তখনও কিন্তু উইন্ড পাওয়ারকে ইউজ করা হতো, ঠিক আছে। একদম প্রত্যন্ত গ্রামে, মানে ইন্ডিয়াতে হতো না, বাইরের দিকে মানে বিদেশে হতো। সেখানে কি করতো, এই উইন্ড পাওয়ারকে ইউজ করার জন্য একটা উইন্ড মিল প্রথমে বানাতো, ঠিক আছে। উইন্ড মিল মানে কি, তোমরা দেখেছো একদম উইন্ড টারবাইন যেরকম থাকে ওই টাইপেরই, ঠিক আছে। কিন্তু এখন যেমন স্টিল ফিল দিয়ে বানানো হয়, আগে তো স্টিল ছিল না, আগে কি ছিল, কাঠ ছিল। তো কাঠ দিয়ে ধরো একটা মানে একটা মিল মতো বানালো, ঠিক আছে, মানে একটা টল স্ট্রাকচার বানালো, দিয়ে ধরো 3-4টে ব্লেড বানিয়ে দিল কাঠের, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে রাখলো, তাহলে কি হাওয়া যখন চললো তখন ও ঘুরছে, ঠিক আছে। সেটা দিয়ে আগে আগে কি করা হতো, আগে আগে কিন্তু এটা দিয়ে ম্যাক্সিমাম জল তো মানে ওয়াটার পাম্প হিসেবে ইউজ করা হতো, ঠিক আছে। মানে পাম্পের সাথে, পাম্প তো সে সময় ছিল না, মানে পাম্পের সময় পাম্প ছিল না, মানে ওই আর্কিমিডিস পাম্প টাইপের যেটা ছিল, মানে আর্কিমিডিস প্রথম ওয়াটার পাম্পিং এর ডিজাইন দিয়েছিল, ঠিক আছে। সেটা এখনকার ইলেকট্রিক্যাল পাম্পের টাইপের না, মানে মেকানিক্যাল পাম্প টাইপের, ঠিক আছে। তো ওই পাম্প টাইপের একটা জিনিস বানাতো, মানে কি একটা ধরো হুইল টাইপের, ঠিক আছে, একটা সেন্টার হুইল টাইপের, তার মধ্যে ধরো 10টা বালতি, মানে 4টে এই তুমি রেডিয়াস অনুযায়ী তুমি যদি লাঠি বা কিছু স্ট্রাকচার দাও, দিয়ে 4টে বালতি রাখো, দিয়ে যখনই ও ঘুরবে, ঠিক আছে, ওই হুইলটা যখনই ঘুরছে, ঠিক আছে, ধরো 10টা বাকেট টাইপের তুমি রেখেছো, ঠিক আছে। তার মানে কি, যখন উঠলো জল নিয়ে উঠলো, যে ওখানে যখন পড়লো তখন জলটা ফেলে দিল, বুঝতে পারলে। তো এই প্রিন্সিপালই ইউজ করতো ওখানে, ঠিক আছে। মানে উইন্ড মিলটাই ব্লেড গুলা ঘুরতো,
দিয়ে ওর সাথে গিয়ার অ্যারেঞ্জমেন্টে এই পাম্পটাকে রাখতো, দিয়ে পাম্পটা ঘুরতো, দিয়ে জলটাকে উঠাতো, ঠিক আছে। তখন কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতো না, তখন উইন্ড পাওয়ার দিয়ে পাম্প হিসাবে ইউজ করতো, উইন্ড পাওয়ারটাকে মানে পাম্পে ইউজ করতো আর কি, ঠিক আছে। তো উইন্ড পাওয়ার কিন্তু অনেক পুরানো, কিন্তু উইন্ড পাওয়ার থেকে ইলেকট্রিসিটি জেনারেশন এটা পরে এসছে। তো এবার দেখো ইলেকট্রিসিটি জেনারেশনেরই আমি কি বললাম, মুভিং এয়ারে কোন এনার্জি থাকে, মানে যে কোনো মুভিং জিনিসেই যেহেতু ভেলোসিটি আছে, যেহেতু স্পিড আছে, সেই জন্যে সেটার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে, ঠিক আছে। তো এই এনার্জিটাই আমাদের মানে এই এনার্জিটাকেই কনভার্ট করে আমরা মানে এটাকেই কনভার্ট করে কোনোভাবে কনভার্ট করে তারপরে আমরা কি পাই, ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো এখানটাই দেখো নর্মালি যেই ব্লেডগুলো থাকে, ব্লেডগুলোকে আর একটা টার্মও বলা হয়, সেটাকে কি বলা হয়, লিভস, ঠিক আছে। লিভস মানে উইন্ড মিল আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। উইন্ড মিলের যেই ব্লেডগুলো থাকে, মানে যে টারবাইনের ব্লেডগুলো থাকে, ওই ব্লেডগুলোকে লিভসও বলা হয়, ঠিক আছে। আর এই যে টারবাইনের ব্লেডগুলো যেটা আছে সেটার ডিজাইনটাও কিন্তু একটু আলাদা টাইপের হয়, মানে একদম যে মানে ফ্যানের ব্লেডের মতো দিয়ে দিলাম সেটা করলে কিন্তু এফিসিয়েন্সি ম্যাক্সিমাম পাওয়া যাবে না, সেখানে ওটারও ডিজাইনটা আলাদা থাকে। ঠিকঠাক ডিজাইনে দিলে তাহলেই অপটিমাম এনার্জি আমরা পাবো, মানে এফিসিয়েন্সিটা অপটিমাম পাবো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পেতে পারবো, ঠিক আছে। মানে এরোডাইনামিক্যালি মানে ওই টারবাইনের ব্লেডগুলো কিন্তু এরোডাইনামিক্যালি মেড থাকে। এরোডাইনামিক্যালি মানে কি, এয়ারের মুভমেন্ট রিলেটেড, ঠিক আছে। তো এয়ারের মুভমেন্ট যেমন হবে, ঠিক আছে, সেই হিসাবে টারবাইনের ব্লেড থাকে। মানে কি, ধরো তুমি ফ্যানের ব্লেডের মতো বানালে, ঠিক আছে, একদম 45 ডিগ্রিতে বানিয়ে দিলে, তাহলে কি এরকম করে টারবাইন আছে, যখন এই সাইড থেকে হাওয়া চলছে তখন তুমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। এবার এই সাইড থেকে হাওয়া না চলে একটু অ্যাঙ্গেলে পড়তেই পারে, ঠিক আছে, সেই সময় কিন্তু আর ওই ব্লেড ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে না, বুঝতে পারলে। সেই জন্যই ওই ডিজাইনটা এমন হয়ে করা থাকে যে অনেকটা মানে অনেকটা অ্যাঙ্গেল জুড়েই যদি হাওয়া আসে তাও কিন্তু ওর এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম থাকবে, বুঝতে পারলে। এই জন্যই স্পেশাল ডিজাইন করা থাকে। তো নর্মালি দেখো, নর্মালি এই ব্লেডের ডায়ামিটার কত থাকে, 17 মিটার, ঠিক আছে। উইন্ড টারবাইনের ব্লেডের ডায়ামিটার 17 মিটার থাকে, নর্মালি এরকমই রাখা হয় 17 মিটার, ঠিক আছে। এবার দেখো যত লম্বা, যত বেশি ডায়ামিটারের ব্লেড থাকবে, মানে কি একটা ব্লেড এরকম টাইপের, ঠিক আছে, এইটুকু সাইজের ব্লেড, সেটা ঘুরছে এরকম করে, ঠিক আছে, সেটুকু মানে সেটার কতটা উইং স্প্যান আছে, মানে কি কতটা এরিয়া জুড়ে ও হাওয়া, মানে কতটা এরিয়া জুড়ে হাওয়া পড়ছে দিয়ে তারপরে ও ঘুরছে অল্প একটু, ঠিক আছে। এবার এই ব্লেডটাকে আমি ডবল সাইজ করে দিলাম, মানে এতটা লম্বা ব্লেড, ঠিক আছে, এতটা লম্বা ব্লেড, তাহলে কি এখন আরো এরিয়া জুড়ে হাওয়া পড়ছে, মানে এতটা এরিয়া জুড়ে হাওয়া পড়ছে দিয়ে তারপরে ঘুরছে, তো আমি কি যত বেশি হাওয়া পড়বে, যত বেশি এরিয়া জুড়ে হাওয়া পড়বে দিয়ে সেই টারবাইনের ফোর্সটা, মানে যে এয়ারের ফোর্সটা যেটা পাচ্ছে সেটা ততটাই বেশি হবে, বুঝতে পারলে। সেই জন্য যত লম্বা ব্লেড করবা ওটা ততটাই কিন্তু স্যার, কি হলো, ব্লেডের ওটা একবার বলুন একটু প্রথম দিকে। আচ্ছা হ্যাঁ, মানে ব্লেডের ওটা প্রথম দিকে। আচ্ছা, তো ব্লেডটা দেখো যত ছোট ব্লেড হবে, ঠিক আছে, যত ছোট করে বলছি এটা, যত ছোট ব্লেড হবে তত কম এরিয়া জুড়ে হাওয়াটা পড়ছে, ঠিক আছে। যত বড় ব্লেড হবে, ঠিক আছে, চওড়া হিসাবে বলছি না কিন্তু, যত লম্বা ব্লেড হবে, ঠিক আছে, থিকনেস সেম বলছি আমি, ঠিক আছে। তো যত লম্বা ব্লেড হবে ততটাই বেশি এরিয়া জুড়ে ওর হাওয়াটা পড়বে, বুঝতে পারলে, মানে বেশি লেন্থ জুড়ে ওর হাওয়াটা পড়ছে। তার মানে কি আগে এইটুকু জায়গা জুড়ে হাওয়াটা পড়ছিল, এখন এতটা লেন্থ জুড়ে হাওয়াটা পড়ছে, তার মানে কি বেশি হাওয়া পড়ছে, তার মানে কি হাওয়ার স্পিড ধরো সেম, ঠিক আছে, হাওয়ার স্পিড ওই 50 বা 60, ধরো 40 কিলোমিটার/আওয়ার হাওয়ার স্পিড, ঠিক আছে। সেই হাওয়ার স্পিড সেম, কিন্তু এখন বেশি হাওয়া পড়ছে ওই ব্লেডের উপরে, ঠিক আছে। তার মানে কি যত লম্বা ব্লেড নেব তত বেশি ফোর্স পাবো আমরা, ঠিক আছে, যত লম্বা ব্লেড নেবো তত বেশি ফোর্স পাবো। বেশি ফোর্স পাবো মানে কি বেশি উইন্ড পাওয়ার পাচ্ছি, তার মানে কি বেশি উইন্ড পাওয়ার পাওয়া মানে কি আমরা বেশি এনার্জি, উইন্ড এনার্জি জেনারেট করতে পারবো, তাই না। কিন্তু এরও লিমিটেশন আছে, খুব বেশি লম্বা ব্লেড করলে কি কি হবে, ব্লেডটা ভেঙে যাওয়ার চান্স থাকে, ইজিলি ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ সেন্টার তো ওই মাঝখানেই,
এখন লম্বা তুমি ব্লেড করে নিয়েছো, এবার সবচেয়ে এন্ডে একদম ডগাই যেই ফোর্সটা পাবে সেটা কিন্তু একদম লিভারের মতো, ঠিক আছে? ফার্স্ট যেমন তোমরা ওই থার্ড ক্লাস লিভার পড়েছো, ঠিক আছে, ওই টাইপের। তো সেখানটাই দেখো, থার্ড ক্লাস না, তোমার FLE এখানে লিভার হিসাবে ভাবলে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এখানটায় কি হবে, একদম এন্ডে যে ফোর্সটা পড়বে সেটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করবে সেন্টারে, মানে কি ছোট ব্লেড এখন ফোর্স সেম পড়ছে, ঠিক আছে, এন্ডটা দেখো কাছাকাছি আছে, ঠিক আছে, তার মানে কি ওর এই দিকের টর্কটা কম, ঠিক আছে, বেশি ফোর্স পড়ছে না, এবং যতটা লম্বা করবা ততটাই কিন্তু অল্প একটু হাওয়া চললেই কিন্তু ও ইজিলি বেন্ড হওয়ার চেষ্টা করবে, বা মানে ডিফর্ম হওয়ার চেষ্টা করবে ব্লেডটা, বা বেন্ড হওয়ার চেষ্টা করবে, দিয়ে ভেঙে যাওয়ারও চেষ্টা, ভেঙে যেতেও পারে, ঠিক আছে? তো সেই জন্য কি এই লিমিটেশনটা আছে, খুব বেশি লম্বা আমরা করতে পারবো না, আবার খুব ছোট করলে কি হবে, পাওয়ার অতটা জেনারেট হবে না, বোঝা গেল? তার মানে কি একটা অপটিমাম লেন্থ আছে, যেটা হচ্ছে নর্মালি সেজন্যই আমরা রাখি অ্যারাউন্ড 17 মিটার, ঠিক আছে? সেজন্যই নর্মালি এই উইন্ড টারবাইনের ব্লেডের ডায়ামিটার থাকে অ্যারাউন্ড 17 মিটার। ব্লেডের ডায়ামিটার বলেছে কিন্তু, ঠিক আছে, ডায়ামিটার মানে ব্লেডের লেন্থ না, ঠিক আছে? ব্লেডের ডায়ামিটার মানে হচ্ছে, দেখো ব্লেডটা যদি ঘুরে সেন্টার অনুযায়ী, দেখো সেন্টার অনুযায়ী যদি ঘুরে, দেখো একটা সার্কেল মতো ফর্ম করছে তো, একটা সার্কেল মতো ফর্ম করছে, এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 17 মিটার, বুঝতে পারলে? এটা না যে ব্লেডের লেন্থ 17 মিটার, ব্লেডটা ঘুরলে যেই সার্কেল মতো ফর্ম করবে সেই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 17 মিটার, ঠিক আছে? আর ওইরকম 17 মিটার ব্লেড যদি হয়, সেটা একটা উইন্ডমিল থেকে আমরা কত পেতে পারি, অ্যারাউন্ড 100 কিলোওয়াট, ঠিক আছে? এবার 100 কিলোওয়াট মানে খুব বেশি না, সেজন্যই আমরা একটা দেখো উইন্ড মিল কাকে বলছি, উইন্ড ফার্ম কাকে বলছি। উইন্ড মিল মানে একটাই শুধু ওরকম স্ট্রাকচার, ঠিক আছে, ধরো 3টে ব্লেড আছে, একটাই উইন্ড টারবাইন আছে, আর একটাই উইন্ড মিল আছে। উইন্ড মিল মানে এই পুরো স্ট্রাকচারটা, ঠিক আছে, ইনক্লুডিং ওই উইন্ড টারবাইন, ঠিক আছে, একটা স্ট্রাকচার। আর উইন্ড ফার্ম মানে কি, দেখো একটা উইন্ড মিল থেকে আমি ধরো 100 কিলোওয়াট পাচ্ছি। এবার এরকমই উইন্ড মিল যদি আমি, একটা উইন্ড মিল আছে, আরেকটা উইন্ড মিল, আরেকটা উইন্ড মিল, আরেকটা উইন্ড মিল, একদম লাইন করে ধরো আমি 20টা উইন্ড মিল লাগিয়ে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা থেকে ধরো 100 কিলোওয়াট করে এনার্জি জেনারেট হচ্ছে, তাই টোটাল কত হয়ে গেল, টোটাল 2 মেগাওয়াট পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে? তো একটা উইন্ড মিল থেকে জেনারেট হচ্ছে 100 কিলোওয়াট, 20টা ওরকম উইন্ড মিল যদি আমি 20টা উইন্ড মিলে যদি আমি একটা উইন্ড ফার্ম করি, ঠিক আছে, যেমন পোলট্রি ফার্ম ওই রকম টাইপের, ঠিক আছে, ফার্ম। তো ওরকম যদি উইন্ড ফার্ম করি, তাহলে আমার টোটাল আউটপুট পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, মেগাওয়াট রেঞ্জে চলে আসবে, ঠিক আছে? তো সেজন্যই কিন্তু মানে যেখানে উইন্ড মিল থাকে সেখানে অবশ্যই ওই 100 কিলোওয়াট মানে কি, 100 কিলোওয়াট মানে তুমি ওই 2টো বাড়ি চালাতে পারবা, ঠিক আছে, 2টো বাড়িও না তোমার, মানে হ্যাঁ 2-3টে বাড়ি ঠিকঠাক করে তুমি চালাতে পারবা, ইনক্লুডিং এসি ফ্রিজ সব। তো মানে সেখান থেকে তুমি আর গ্রিড পর্যন্ত নিয়ে যাবা না। তো গ্রিডে যদি তোমাকে ফেলতে হয়, তাহলে তোমাকে বেশি পাওয়ার জেনারেট করতে হবে, মোটামুটি মেগাওয়াট রেঞ্জে তোমাকে জেনারেট করতে হবে, যার জন্য তোমাকে উইন্ড ফার্ম কনস্ট্রাক্ট করতে হবে, মানে অনেক কটা উইন্ড মিল লাগাতেই হবে, ঠিক আছে? তো এবার দেখো এর অপারেশনটা, আর আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছিলাম, ওই ছবিটা আমার নেওয়া হয়নি কম্পিউটারে, দেখো এখানটায় দেখো, এই যে এইগুলা হচ্ছে, মানে এই জায়গাটাই হচ্ছে উইন্ড টারবাইন, ঠিক আছে, এটাকে আমরা বলছি উইন্ড টারবাইন, যেটা ঘুরছে টারবাইন ঘোরে। তো সেই এখানে যেহেতু উইন্ড দিয়ে ঘুরছে সেজন্য এটাকে উইন্ড টারবাইন বলছি। যদি জল দিয়ে ঘোরে তাহলে ওয়াটার টারবাইন, যদি স্টিম দিয়ে ঘোরে তাহলে স্টিম টারবাইন বলি। যেহেতু এখানে উইন্ড দিয়ে ঘুরছে বা মুভিং এয়ার দিয়ে ঘুরছে সেজন্য এটাকে বলছি উইন্ড টারবাইন। আর এই ব্লেডগুলোকে কি বলি আমরা, লিফ 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 হিসাবেও বলি, মানে লিফ টার্মটাও ইউজ করি, স্যার ঠিক আছে? সবচেয়ে বেশি কটা স্যার ব্লেড দেওয়া যেতে পারে? কটা ব্লেড দেওয়া যেতে ব্লেড? পারে? হ্যাঁ ব্লেড নর্মালি কিন্তু 2টো বা 3টে হয়, ঠিক আছে। এখন হ্যাঁ স্যার, যত বেশি দেওয়া যাবে তত এয়ার বেশি পাবে তো। না দেখো সেটাতেও কিন্তু লিমিটেশন আছে। দেখো যখনই ধরো ব্লেডটা ঘুরছে, ঠিক আছে, এখন ঘুরছে মানে কি, এক সাইডে দেখো যেই সাইডে হাওয়াটা পড়ছে সেই সাইডটাই কিন্তু ফোর্সটা পাচ্ছে, কিন্তু অন্য সাইডটাই কি হচ্ছে, একটা ভ্যাকিউম মতো ক্রিয়েট হচ্ছে, তাই না?
বুঝতে পারলে? মানে কি দেখো পুরো হাওয়াটা কিন্তু সব জায়গা দিয়ে ফ্লো হচ্ছে, কিন্তু যেই জায়গাটায় ফোর্সটা দিচ্ছে সেই জায়গাটাই দেখো ডেন্স হয়ে যাচ্ছে, মানে কি সেই জায়গাটায় বেশি করে চাপ পড়ছে, ঠিক আছে? কিন্তু পিছনের দিকটায়, ওই ব্লেডের পিছনের দিকটায় কি হচ্ছে, একটা ভ্যাকিউম টাইপের ক্রিয়েট হচ্ছে। এবার যদি খুব কাছে কাছে ব্লেড হয়ে যায় তাহলে কি হবে, সেটা মানে এয়ারটা ফ্লো করতে পারবে না ঠিকঠাক করে, বুঝতে পারলে? এয়ারটা ফ্লো করতে পারবে না ঠিকঠাক করে। প্লাস আর একটা জিনিস কি, যদি অনেকটা ব্লেড দিয়ে দাও তাহলে কি হবে, তাহলে কিন্তু ফোর্স বেশি হবে, ঠিক আছে? কিন্তু এই সেন্টার যেই অ্যাক্সিসটা, মানে যেই মানে তোমার শ্যাফট টাইপের যেটা আছে, শ্যাফটটা, ওই শ্যাফটটার উপরে কিন্তু চাপটা অনেক পড়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্যই নর্মালি কি করা হয়, নর্মালি ওই 2 বা 3টে ব্লেডই রাখা হয়, 4টে ব্লেডও সাধারণত করা হয় না, ঠিক আছে? নাহলে এই এরোডাইনামিক্সের প্রবলেম হয় একটু, বুঝা গেল? মানে ওই উল্টো দিকে যে ব্লেড বাড়িয়ে দিয়ে vacuum-টা- যদি হ্যাঁ দিয়ে ছোট করে দেওয়া হয়, ওই 17 কি বললেন না, হ্যাঁ 17? ডায়ামিটার, হ্যাঁ হ্যাঁ 17 মিটার ডায়ামিটার। হ্যাঁ, 17 মিটার না করে 17 জায়গায় ছোট করলে তো স্যার ওই চাপ কমবে। তাহলে স্যার সেই জায়গায় আরো বেশি আমরা বসাতে পারবো ওইগুলো। না 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 না, সেটা না। দেখো 17 মিটার তুমি নিয়েছো, ঠিক আছে? 17 মিটার নিয়েছো, তুমি 2টো ব্লেড লাগিয়েছো বা তুমি 3টে ব্লেড লাগিয়েছো, ঠিক আছে? সেটাও কাজ করলো। নর্মালি দুটোই সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেশি এই দুটো ইউজ হয়, 3টেও ইউজ হয় না, ঠিক আছে? তো ধরো এই 2টো ব্লেডের তুমি 17 মিটার ডায়ামিটারের তুমি ব্লেড নিয়েছো, ঠিক আছে? এবার সেটাকেই তুমি ধরো 6টা ব্লেড নিয়েছো, ঠিক আছে? 6টা ব্লেড নিয়েছো, সেখানেও কিন্তু দেখো প্রত্যেকটা ব্লেডের পিছনে, মানে প্রত্যেকটা ব্লেডের জন্য এরোডাইনামিক্স এর একটু, মানে আশেপাশের এরোডাইনামিক্স এর একটু প্রবলেম হচ্ছে, মানে একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখন 2টো ব্লেডের জায়গায় 6টা ব্লেড যদি হয়ে যায়, 6টা ব্লেড যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্লেডের লেন্থের উপরে ডিপেন্ড করছে না, বুঝতে পারলে? মানে কি দেখো, ব্লেডটা একটা সার্কেল ফর্ম করছে, তো দেখো একটা সার্কেল ফর্ম করছে। এবার একটা ব্লেডের জায়গায় ধরো একটা ব্লেড এখানে, একটা ব্লেড এখানে, এবার সার্কেল ফর্ম করছে, ঠিক আছে? দুই সাইডে সার্কেল ফর্ম করছে, দুটো ব্লেডই একই সার্কেলের, যেহেতু মাপ একই প্রত্যেকটা ব্লেডের সামনে, ওই সেম সার্কেলই ফর্ম করছে দুটোই, ঠিক আছে? এবার দুটোর জায়গায় যদি তুমি 6টা ব্লেড দিয়ে দাও তাহলে কি 6টা ব্লেডই এরকম করে সার্কেল ফর্ম করছে, ঠিক আছে? তার মানে কি দেখো, এর যতটা এরিয়া জুড়ে, ঠিক আছে, এরিয়াটা মানে এই 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে যে এরিয়াটা হচ্ছে সেই এরিয়াটা কিন্তু, বা এরিয়া বলাও ভুল, কারণ 17 মিটার থেকে কমিয়ে দিলে তখন এরিয়া কমে যাচ্ছে। তো ডিগ্রি হিসাবে তুমি ভাবো, এর অ্যাঙ্গেল, প্রত্যেকটা ব্লেডের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে? প্রত্যেকটা ব্লেডের মধ্যে অ্যাঙ্গেল যেটা আছে সেটা কিন্তু তোমার ওই ব্লেডের লেন্থের উপরে ডিপেন্ড করছে না, বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা যদি খুব কমে যায় তখন কিন্তু এরোডাইনামিক্সের প্রবলেম হবে, বুঝা গেল? এই অ্যাঙ্গেলটা বেশি রাখতে হবে, প্রত্যেকটা ব্লেডের মধ্যে অ্যাঙ্গেলটা তোমাকে বেশি রাখতে হবে, বুঝা গেল? তো সেটা তোমার ওই লেন্থের উপর ডিপেন্ড করছে না, তুমি ওই 17-র জায়গায় 7 মিটার দিলেও ওই অ্যাঙ্গেলটা সীমিত হবে, যে এই 6টা ব্লেড দাও, তাই না? তো সেইটা, সেই জন্যই নর্মালি আমরা কি করি, ওই 2 ব্লেড বা 3 ব্লেডের উইন্ড টারবাইন ইউজ করি, ঠিক আছে? তো এখন উইন্ড টারবাইনও কিন্তু দেখো 2 টাইপের হয়, ঠিক আছে? এই টারবাইনের ব্লেডটাও, ঠিক আছে, 2 টাইপের হয়। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, যেটা হট বলে, HAWT, হট, হরাইজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, VAWT, ভট, ঠিক আছে? তো এটারও 2 টাইপের হয়, একটা হট আর একটা ভট উইন্ড টারবাইন। তো অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? ওইগুলোর ক্যালকুলেশনও আছে, আরও ডিটেলস আছে, মানে আরও কমপ্লিকেটেড ব্যাপার ওটা। তো এবার দেখো, এই উইন্ড টারবাইনটা ঘুরলো হাওয়ার জন্য, মুভিং এয়ারের জন্য ঘুরলো, দিয়ে এখানটায় কি আছে, একটা হাই স্পিড গিয়ার বক্স, ঠিক আছে? হাই স্পিড গিয়ার বক্স কেন বলছি, কারণ আমাদের জেনারেটরের ভিতরে যেই রোটারটা আছে, কয়েল দিয়ে যা যা রোটার আছে, ঠিক আছে, সেই রোটারটা নিশ্চয়ই, মানে উইন্ড টারবাইন তোমরা মুভিতেও দেখেছো বা অন্য কোথাও দেখেছো, উইন্ড টারবাইন কত স্পিডে ঘোরে, একদম কম স্পিডে, মানে ওই 20 মিটার/সেকেন্ডে ধরো হাওয়া আসছে, ঠিক আছে, দিয়ে উইন্ড টারবাইনের স্পিড অনেকটা কম থাকে, তাই না? আস্তে আস্তে ঘোরে, মানে আস্তে আস্তে, এই যদি তুমি দেখে থাকো কোনো মুভি টুভিতেও দেখায়, অনেক মুভিতে, তো সেখানেও দেখবা যে অনেক আস্তে আস্তে ঘোরে, ঠিক আছে? তার মানে কি ওর স্পিড, রোটেটিং স্পিডটা খুবই কম, ঠিক আছে? কিন্তু আমাদের জেনারেটরের ভিতরে কি দরকার, জেনারেটরের রোটারে আমার হাই স্পিড দরকার, তাই না? 1500 RPM, ওই টাইপের দরকার, বোঝা গেল? এই টারবাইনের ব্লেড ধরো ওই
10 RPM এ ঘুরছে, ঠিক আছে, ধরো 10 RPM এ ঘুরছে, সেটা খুবই কম ওই 1500 RPM এর রেসপেক্টে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা হাই স্পিড গিয়ার বক্স লাগাতে হবে, মানে গিয়ার অ্যারেঞ্জমেন্টটাকে মানে এমনভাবেই করতে হবে যে এই 10 RPMটা 1500 RPM এ ধরো চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি 150 গুণ বাড়াতে হবে, বুঝতে পারলে? 150 গুণ বাড়াতে হবে এই গিয়ার বক্স দিয়ে আমাকে। তো সেই জন্যই বলছি আমরা এটাকে হাই স্পিড গিয়ার বক্স, যেহেতু এই স্লো স্পিডটাকে অনেকটা হাই স্পিড করে দিচ্ছে, সেই জন্যই হাই স্পিড গিয়ার বক্স বলছি এটাকে। আর তারপরে কি, এই গিয়ার বক্সের ইনপুটে ধরো 10 RPM, গিয়ার বক্সের আউটপুটে 1500 RPM, ঠিক আছে? সেই আর 1500 RPM এর স্পিডটাই কোথায় কাপল, মানে কি করে কাপল করা আছে দেখো, একটা ব্রেকের মাঝখানে একটা ব্রেক দেওয়া আছে। ধরো ওই 1500 জায়গায় যদি 2000 হয়ে যায় কোনো এক সময়, ঠিক আছে, উইন্ড স্পিড যদি বেড়ে যায় তখন 2000 হয়ে যাবে, তখন এই ব্রেকিং করতে হবে, নাহলে কি হবে, জেনারেটরের রোটার অনেক স্পিডে ঘুরবে, মানে অনেকটা হাই স্পিডে ঘুরবে, যে রোটার ড্যামেজও হয়ে যেতে হবে, হতে পারে আবার যে ভোল্টেজ বা ইএমএফ যেটা জেনারেট হবে সেটার মানও বেড়ে যাবে, ম্যাগনিটিউডও বেড়ে যাবে, তাই না? তো সেই জন্য এই ব্রেকটা দেওয়া আছে, বুঝা গেল? এই টারবাইন কন্ট্রোলার থেকে মানে ও সিগন্যাল পাবে যে কতটা ব্রেক দিতে হবে, সেই হিসাবে ব্রেক দেবে, ঠিক আছে? তো এই স্পিডটা ধরো 1500 RPM এ এখন জেনারেটরের রোটারটা ঘুরলো, ঠিক আছে, জেনারেটরের রোটারটা 1500 RPM এ ঘুরলো, আর ওর স্টেটারে কি থাকে, ফিল্ড থাকে, ফিল্ড এক্সাইটেশন থাকে, সেই ফিল্ড এক্সাইটেশনটাকেও দেখো এই এক্সাইটারের থ্রুতে আমরা কন্ট্রোল করছি, ঠিক আছে, এক্সাইটারের থ্রুতে আমরা কন্ট্রোল করছি, যেটা কিসের উপরে ডিপেন্ড করবে, এই টারবাইন কন্ট্রোলের উপরে। মানে কি, টারবাইন কন্ট্রোলারটা হচ্ছে মানে তুমি বলতে পারো একদম কন্ট্রোলার, ঠিক আছে, এই পুরো সিস্টেমের কন্ট্রোলার, ঠিক আছে? তো এখানটাই মানে যাতে এই আউটপুট ভোল্টেজ, আউটপুট যেই ভোল্টেজটা পাচ্ছে সেই মানে আউটপুট ভোল্টেজের রেসপেক্টে পুরো সিস্টেমটাকেও কন্ট্রোল করছে, ঠিক আছে, এই টারবাইন কন্ট্রোলারটা। তো এই ক্ষেত্রে ব্রেকিংও করছে যাতে স্পিডটা লিমিটে থাকে, তারপরে ফিল্ডটাকেও ও চেঞ্জ করছে, ফিল্ড কারেন্ট চেঞ্জ করলেই ওর ফিল্ড ফ্লাক্সটা চেঞ্জ হবে, তাহলে ওর জেনারেটর ইএমএফটাও চেঞ্জ হবে, ঠিক আছে? বেশি ফিল্ড দিলে, বেশি ফিল্ড কারেন্ট দিলে বেশি ফ্লাক্স জেনারেট হবে, তাহলে রোটারের থেকে আমরা বেশি ইএমএফ জেনারেট করতে পারবো। ফিল্ড কারেন্ট কমিয়ে দিলে ফিল্ড ফ্লাক্স কমে যাবে বা ফিল্ড কমে যাবে, দিয়ে আমাদের ইএমএফটাও কমে যাবে, জেনারেটর ইএমএফটাও কমে যাবে, ঠিক আছে? সেইভাবেই ও এই এক্সাইটারটাকে কাজ করাচ্ছে, মানে এক্সাইটারের থ্রুতে মানে এক্সাইটার কারেন্টটা বেশি দেবে না কম দেবে, ফিল্ডটা বেশি ক্রিয়েট করবে না কম ক্রিয়েট করবে, সেটাই ও কন্ট্রোল করছে, ঠিক আছে? তারপরে দেখো একটা রেকটিফায়ার ইউনিট আছে, ঠিক আছে, একটা রেকটিফায়ার ইউনিট আছে। তো এখানটায় দেখো, আচ্ছা আর কিছু কিছু পয়েন্টস, এক্সট্রা কোনো পয়েন্ট আছে নাকি দেখে নিয়ে যাবে। আচ্ছা এই যে এক্সাইটার কারেন্ট যেটা বললাম আমি, দেখো এক্সাইটার কারেন্ট ইজ কন্ট্রোলড বাই টারবাইন কন্ট্রোলার। টারবাইন কন্ট্রোলারটা কি করছে দেখো, মানে কয়েকটা সেন্সার ফেন্সার আছে ওটাতে, ঠিক আছে, আউটপুট ইএমএফ যেমন সেন্স করবে, তারপরে স্পিডও সেন্স করছে, ঠিক আছে, দেখো সেন্সেস উইন্ড স্পিড, ঠিক আছে, মানে এই উইন্ড স্পিডটা সেন্স করবে, সেই রেসপেক্ট ও ব্রেকিংটা কন্ট্রোল করবে, প্লাস ও মানে মানে পুরোটাই তো ব্রেকিং করলে কি হবে, ব্রেক বারবার করে চেঞ্জ করতে হবে, বা মানে ব্রেকিংটা কোন সময় ম্যাক্সিমাম ইউজ করতে হবে, যখন খুব হাই স্পিড হয়ে যাবে, ঠিক আছে, খুব হাই স্পিড হয়ে যাবে তখন কিন্তু ব্রেকিং করলে ঠিক আছে। কিন্তু ওই মানে জেনারেটরের রোটারের লিমিটে যদি থাকে, ঠিক আছে, এটা না যে জেনারেটরের রোটার 1500-তে ঘুরবে মানে কি ও এটা তো, ঠিক আছে? তো সেই জন্যই ধরো মানে যখনই ওই উইন্ডের স্পিড অনেক বেশি হয়ে যাবে, ধরো 2500-র জায়গায় 5000-এ ঘোরার চেষ্টা করছে, তখন অবশ্যই ব্রেকিংটাও চালু করে দেবে, ঠিক আছে? তো তাছাড়া যখনই ওই রোটরটা ধরো বেশি স্পিডে ঘুরছে, 1500-র জায়গায় 2500-তে ঘুরছে, তখন কিন্তু রোটর ড্যামেজ হওয়ার কথা না, ঠিক আছে, মানে ওর লিমিটে ধরো আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওর এক্সাইটেশনটা, ফিল্ডটাকে ও যদি কমিয়ে দেয়, তাও কিন্তু ভোল্টেজটা মানে আউটপুট ভোল্টেজটা সেম রাখতে পারবে, ঠিক আছে? তার মানে কি ও চেঞ্জ করলো উইন্ডের স্পিড, ঠিক আছে, সেই রেসপেক্টে ও ক্যালকুলেট করলো যে কতটা এক্সাইটেশন কারেন্ট দিতে হবে, যে দিল, তারপরে আউটপুট ভোল্টেজটা সেম রাখতে পারলো, ঠিক আছে? আচ্ছা আর দেখো, স্যার ওই গিয়ার বক্স মানে স্যার ওই সাইকেলের যেরকম বড় থেকে ছোটতে হয়ে ইয়েটা হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ ভাবে হ্যাঁ ওইরকম গিয়ার হ্যাঁ হ্যাঁ বক্সের কথা একদম বলছেন? একদম 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 মেকানিক্যাল গিয়ার যেমন হয়, মেকানিক্যাল গিয়ার, ঠিক আছে,
এখন মেকানিক্যাল গিয়ার কিরকম হয় দেখো, গিয়ার বক্সে তো শুধু একটা গিয়ার থাকে না, অনেক কটা গিয়ার থাকে। যেমন আমাদের বাইকের গিয়ার বক্সেও কি হয়, একই রকম প্রিন্সিপাল। ফার্স্ট গিয়ারে যখন আমরা দিই তখন কি হবে, তখন মানে আমাদের যেই বাইকেও যে মানে পিস্টন, মানে যেখানটায় কম্বাসশনটা হয়, মানে যেখানটায় পেট্রোলটা জ্বলে, ঠিক আছে, সেখানটায় পিস্টনটা উপর নিচে হয়, দিয়ে একটা শ্যাফট ঘোরে, ঠিক আছে। ওই শ্যাফট ঘোরার স্পিড কিন্তু কনস্ট্যান্ট, তুমি ভাবতে পারো, ঠিক আছে। যখন লোড পড়বে তখন অবশ্যই একটু স্পিড কমে যায়, কিন্তু এমনিতে কিন্তু স্পিড কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু যখনই আমি ফার্স্ট গিয়ারে দিলাম, তার মানে কি একটা ছোট গিয়ার আছে যেটা ঘুরছে এখন, ঠিক আছে, তার সাথে একটা ছোট গিয়ার আমি কানেক্ট করলাম, ঠিক আছে। ছোট গিয়ারকে ঘোরাচ্ছে, তার মানে কি মোটামুটি সেম স্পিডেই ঘুরবে, সেমই ফার্স্ট গিয়ার, ঠিক আছে। মানে কি, মানে ছোট গিয়ার মানে কি একটা বড় গিয়ারকে ঘোরাচ্ছি, ঠিক আছে, তাহলে কি বড় উল্টো হলো গিয়ারের স্যার, স্পিড ওই কম বড় হবে। থেকে হ্যাঁ ছোট হ্যাঁ ছোট নামবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ সেটাই ভুল হয়েছিল। তো প্রথমে ফার্স্ট গিয়ারে আমি বড় গিয়ারকে ঘোরাচ্ছি, তাহলে কি ছোট গিয়ারটা 10 বার ঘুরলো, বড় গিয়ারটা একবার ঘুরলো, ঠিক আছে, তার মানে কি ফার্স্ট গিয়ার হলো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ফোর্থ গিয়ার যখন হবে, একদম ছোট গিয়ারকে আমি ঘোরাবো, ঠিক আছে, এই যেটা অলরেডি ঘুরছে পিস্টনের সাহায্যে, পিস্টনের সাথে লিঙ্ক করা আছে, দিয়ে এই শ্যাফটটা ঘুরলো, তার সাথে যে গিয়ারটা আছে সেটা এই সাইজের আছে, আর আমার ফোর্থ গিয়ারে ধরো আরো ছোট একটা গিয়ার লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তার মানে কি এই গিয়ারটা 2 বার ঘুরলে এই ফোর্থ, মানে যেই গিয়ার থেকে আমি চাকাটাকে কানেক্ট করেছি বা বেল্টটাকে কানেক্ট করেছি, সেটা 2 বার ঘুরলো, এটা একবার ঘুরলে এটা 2 বার ঘুরলো, ঠিক আছে। সেখানে দেখো ফোর্থ গিয়ারে স্পিড বেশি হয়ে যাচ্ছে। একই রকম করে এইখানেও একটা গিয়ার বক্স আছে, ঠিক আছে, এই গিয়ার বক্সের মাধ্যমেই আমরা এর স্পিডটাকে বাড়াতে পারছি, ঠিক আছে। এবার দেখো গিয়ার বক্সেও কিন্তু আমি এরকম সেটিং করে নিতে পারি যে আমার এই সিজনে, ঠিক আছে, ধরো আমার এই মাসে এতটা বেশি স্পিডে হাওয়াটা চলবে, ঠিক আছে, তাহলে কি আমি ওখানেও কিন্তু গিয়ারটাকে চেঞ্জ করে বা ওখানটায়ও আমি মেনটেনেন্স করে কিন্তু সেই হিসাবে, মানে এই 10 RPM স্পিডে ঘুরলে 1500 RPM হবে, ঠিক আছে, এইটা একসময় করতে পারি। বা আমি কি করতে পারি, 20 RPM স্পিডে ঘুরলে, মানে 20 RPM স্পিডে টারবাইনের ব্লেডটা ঘুরলে, তাহলে আমার জেনারেটর বা এই লোটারটা 1500 RPM ঘুরবে, সেটা করে নিতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হচ্ছে, গিয়ার বক্স খুলে তখন মেনটেনেন্স করতে হচ্ছে, ঠিক আছে, সেটাও করা যেতে পারে। কিন্তু এটাই আর কি, যে এটা হাই স্পিড গিয়ার বক্স, কিন্তু এটা নর্মাল যে আমাদের বাইকের গিয়ার বক্স ওইসব না, এটা কিন্তু একটু মানে আরো বেশি ফোর্সের হয়, ঠিক আছে, মানে ফোর্সটা দেখো অনেকটাই বেশি পাবেও, ঠিক আছে। সেখানে এর যেই মেটেরিয়ালগুলো, মানে যেই কনস্ট্রাকশন থাকে, মানে একদম সলিড, মানে সলিড তো সবই, কিন্তু কি বলবো, তোমার স্ট্রেংথটা খুবই বেশি হয়, ঠিক আছে। মানে গিয়ারের ডিউরেবিলিটি বাড়ানোর জন্য এর স্ট্রেংথটা কিন্তু বেশি হতে হবে, ঠিক আছে। তো এখানটায় দেখো একটা রেকটিফায়ার ইউনিট দিলাম আমি, ঠিক আছে, মানে যেই ইএমএফটা জেনারেট হলো সেটা একটা রেকটিফায়ারে দেওয়া হলো, ঠিক আছে। রেকটিফায়ার দেওয়ার পরে দেখো একটা চপারে দিলাম, চপারের কাজ কি দেখো, চপারটা হচ্ছে দেখো এখানটায় রেকটিফায়ারের পরে পুরো ডিসি হয়ে গেল, ঠিক আছে, ডিসি ভোল্টেজ জেনারেট হয়ে গেল। এবার ধরো আমার ইএমএফটা জেনারেট হচ্ছে তাও ধরো 200 ভোল্ট, আমার দরকার 150 ভোল্ট, বা ধরো আমার দরকার হচ্ছে 200 ভোল্ট, ঠিক আছে, 200 ভোল্ট দরকার, কিন্তু আমার জেনারেট হচ্ছে 250 ভোল্ট। তাহলে কি আমি যদি এই 250 ভোল্টটা ডাইরেক্টলি কোনো লোডে দিয়ে দিই বা গ্রিডে ঢুকিয়ে দিই, ঠিক আছে, 200 ভোল্টের গ্রিডে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই জন্যই আমরা কি করি, সেই জন্যই আমরা একটা চপার দিয়ে এই 200 ভোল্টটাকে কমিয়ে দিতে পারি, বুঝে গেল। চপারের কাজ কি, ধরো একদম ফিক্সড ডিসি, ঠিক আছে, পুরো 200 ভোল্টই যাচ্ছে, সেটাকে যদি আমি মাঝখানে অফ করে দিই, ঠিক আছে, মানে কি 200, মানে ধরো 200 ঠিক না, এখন আমি কি বললাম যে 200-র জায়গায় এখন 250 ভোল্ট হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাভারেজে 200 করে নিতে পারবো। অ্যাভারেজে 200 কি করে করবো দেখো, আমরা প্রত্যেক 5 সেকেন্ডের মধ্যে কি করব, 4 সেকেন্ড অন রাখবো, 1 সেকেন্ড অফ করে দেবো, ঠিক আছে, 4 সেকেন্ড অন রাখবো, 1 সেকেন্ড অফ করবো, তাহলে কি হবে দেখো, 4 সেকেন্ডের জন্য 250 ভোল্ট, 1 সেকেন্ডের জন্য 0 ভোল্ট, ঠিক আছে। আবার অন করে দিলাম, 4 সেকেন্ডের জন্য 250 ভোল্ট, আবার 1 সেকেন্ডের জন্য 0 ভোল্ট, ঠিক আছে। তাহলে কি এখন অ্যাভারেজ করো, প্রত্যেক 5 সেকেন্ডের অ্যাভারেজ যদি করি, তাহলে কি হচ্ছে দেখো,
4 সেকেন্ড 250 ভোল্ট, 1 সেকেন্ড অফ 0 ভোল্ট, ঠিক আছে? তাহলে অ্যাভারেজে কিন্তু দেখো 200 ভোল্ট হয়ে গেল, বোঝা গেল? এটাই হচ্ছে চপারের কাজ, মানে কি এই ওভার ভোল্টেজ যদি হয়ে যায় কোনোভাবে, সেটাকে কিন্তু এই চপার দিয়ে কন্ট্রোল করে লিমিটের মধ্যে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে চপারের কাজ। আর আচ্ছা, তারপরে দেখো দ্য আউটপুট ভোল্টেজ অফ ইলেকট্রিক্যাল জেনারেটর ইজ গিভেন টু রেকটিফায়ার, যেটা রেকটিফায়ার ছিল, তারপরে ওখানটায় চপারও ছিল একটা এই ভোল্টেজটাকে লিমিটে রাখার জন্য রেকটিফায়ার, অ্যান্ড রেকটিফায়ার আউটপুট ইজ গিভেন টু লাইন কনভার্টার ইউনিট। লাইন কনভার্টার ইউনিটটা আছে দেখো চপারের পরে আছে লাইন কনভার্টার ইউনিট, সেটা কিসের জন্য ইউজ করছি আমরা? টু স্টেবিলাইজ দ্য আউটপুট এসি দ্যাট ইজ ফেড টু গ্রিড বাই হাই ভোল্টেজ ট্রান্সফরমার, ঠিক আছে? তো আমরা যদি গ্রিডের সাথে কানেক্ট করতে চাই, তাহলে দেখো গ্রিডটা কি, গ্রিডটা হচ্ছে আমাদের এসি, ঠিক আছে? গ্রিডটা হচ্ছে এসি, কিন্তু এই জায়গাটায় কি বেরিয়েছে? ডিসি, ঠিক আছে? ডিসি, সেই ডিসি থেকে দেখো আমরা এখন দেখো ডিসিটা আমরা কেন নিই, আগেও বলেছি আমি উইন্ড এনার্জির এখানে, যে ডিসিটা আমরা কেন নিই, কারণ সেখান থেকে আমরা একটা ব্যাটারি চার্জ করে রাখতে পারি, কারণ সবসময় তো উইন্ড হবেই সেটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো সেই জন্যই আমরা একটা ব্যাটারি চার্জ করে নিতে পারি এই ডিসি থেকে, দিয়ে সেটাকে স্টোর করে রাখলাম। এবার যখন ধরো উইন্ড পাওয়ার অনেকটাই কম, মানে হাওয়া ধরো চলছেই না, ঠিক আছে? সেই সময় আমরা কি করতে পারি, এই ব্যাটারি থেকে মানে যে স্টোরড চার্জ আছে সেটাকে আমরা ইউজ করে নিতে পারি সেই সময়টাই, বুঝতে পারলে? সেই জন্যই এটাকে প্রথমে ডিসিতে নেওয়া হলো, তারপরে এই লাইন কনভার্টিং ইউনিট দিয়ে আমরা কি করলাম, এসিতে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? এসিতে কনভার্ট করে তারপরে একটা ট্রান্সফর্মারও দিলাম ভোল্টেজটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে? দিয়ে তারপরে আমরা কি করলাম, আমরা গ্রিডে ফেলে দিলাম, বুঝা গেল? তারপরে আমরা গ্রিডে ফেলে দেবো। তারপরে আর একটা জিনিস দেখো, ইন্টারনাল সাপ্লাই ইউনিট। দেখো একটা পার্ট দেখো, এই 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 জাংশনটা থেকে একটা সাইড গিয়েছে হচ্ছে গ্রিডে, আর একটা সাইড গিয়েছে ইন্টারনাল সাপ্লাই ইউনিটে, ঠিক আছে? ইন্টারনাল সাপ্লাই ইউনিট মানে কি, এই উইন্ড মিল থেকে বা মানে এই উইন্ড মিল বা এই টাইপেরই, মানে অনেকটা উইন্ড মিল কানেক্ট করে এই সাইডে লাইন কনভার্টার ইউনিটের আগে যদি আমি অন্য উইন্ড মিল থেকেও নিয়ে নিই, ঠিক আছে, মানে এনার্জি নিয়ে নিই, তাহলে কি করতে পারি আমরা, বা এই সাইড থেকেও লাইন কনভার্টার ইউনিট প্রত্যেকটা উইন্ডমিলে ধরো লাগিয়ে নিলাম, তারপরে ওখান থেকে আমি এটা গ্রিডের মানে গ্রিডে এক সাইড থেকে মানে একটা জাংশন থেকে গ্রিডে দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি অন্য উইন্ডমিল থেকেও পাওয়ার নিয়েছি, এই জায়গা থেকে অন্য উইন্ডমিল থেকেও আমরা পাওয়ার নিয়েছি, ঠিক আছে? তো এখানটায় আসলো যে গ্রিডে কয়েক সময় ফেলতে পারি, ঠিক আছে? আবার আমরা কি করতে পারি, আমরা ইন্টারনাল সাপ্লাই ইউনিটেও দিতে পারি। ইন্টারনাল সাপ্লাই ইউনিট মানে কি, এখান থেকে আমরা দেখো এর মধ্যে এক্সাম্পলও দিয়েছে কয়েকটা, তারপর আমি ডিসক্রাইব করছি। মোটর, ব্যাটারি এটসেট্রা, ঠিক আছে? মানে কি ইন্টারনাল অক্সিলারিজ অফ উইন্ড টারবাইন, বুঝা গেল? মানে একটা উইন্ড টারবাইনের ভিতরে কিন্তু মোটর, ব্যাটারি এটসেট্রা অনেক কিছুই থাকে, ঠিক আছে? ব্যাটারিটা আমি অলরেডি কি বললাম, ব্যাটারিটা ওই ডিসি থেকে ডাইরেক্টলি চার্জও করা যেতে পারে, প্লাস এই জায়গা থেকেও তুমি নিয়ে একটা রেকটিফায়ারের মাধ্যমে তুমি ব্যাটারিটাকে চার্জ দিতে পারো, ঠিক আছে? সেটাও করা যেতে পারে। কেন? কারণ যেখান এটা করলে বেশি এফিসিয়েন্ট কেন দেখো, কারণ আমরা যদি এই জায়গা থেকে ডিসি ভোল্টেজ নিই, ঠিক আছে, এই জায়গা থেকে, তাহলে কি হবে, চপারের আউটপুটটা কিন্তু দেখো, চপারের আউটপুটে কিন্তু অ্যাভারেজে 200 ভোল্ট, ঠিক আছে? অ্যাভারেজে 200 ভোল্ট, কিন্তু কি হচ্ছে 250 ভোল্ট মানে যেটা আমি এক্সাম্পল দিলাম সেটা 4 সেকেন্ড 250 ভোল্ট, 1 সেকেন্ড অফ। তার মানে কি, সেখান থেকে তুমি ভাবছো যে ওটা অ্যাভারেজে 200 ভোল্ট মানে 200 ভোল্ট, সেটা তো না। আমি যদি এখন ব্যাটারিকে চার্জ দিতে যাই, তাহলে কি হবে, 4 সেকেন্ডের জন্য 250 ভোল্টই পড়বে ব্যাটারির উপরে, ঠিক আছে? আর 1 সেকেন্ড অফ, মানে কোনো ভোল্টেজ পড়ছে না। তার মানে কি, ওই ব্যাটারির ক্ষমতা যদি 200 ভোল্টের হয়, তাহলে যখনই ওই 250 ভোল্ট পড়ছে, অ্যাভারেজে 200 ভোল্ট ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস হিসেবে ধরলে দেখো 4 সেকেন্ড 250 ভোল্ট পড়ছে, তার মানে কি ব্যাটারির ড্যামেজ হতে পারে, তাই না? সেজন্যই কিন্তু আমরা এই চপারের পর থেকেও অ্যাভারেজে যদিও 200 ভোল্ট হতে পারে,
ঠিক আছে, কনস্ট্যান্ট ভোল্টেজ হতে পারে, মানে ফিক্সড ভোল্টেজ হবে অ্যাভারেজে, কিন্তু মানে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ হবে, কিন্তু ওই ভোল্টেজটা ফিক্সড না, মানে টাইমের রেসপেক্টে ফিক্সড না, সবসময় 200 ভোল্ট না। সেজন্যই আমরা কিন্তু ব্যাটারি চার্জ এখান থেকে করলে একটু প্রবলেম হবেই, আমাকে চার্জ কন্ট্রোলার লাগাতেই হবে যদি ব্যাটারি চার্জ করতে চাই এখান থেকে, ঠিক আছে, ডিসি থাকতেও। তাও সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি এই লাইন কনভার্টার ইউনিটের পরে, মানে যেহেতু ভোল্টেজটা পুরোপুরি স্টেবল হয়ে গেল, ঠিক আছে, আর এসিতে সেজন্য কি একদম স্টেবল এসি, সেজন্য আমরা এখান থেকে যদি আমরা ব্যাটারি চার্জ দিই একটা চার্জ কন্ট্রোলার দিয়ে, তাহলে সেটাতে কিন্তু একদম ফিক্সড ডিসি আমরা পাবো, বুঝলেন? যেমন আমরা নর্মালি ব্যাটারি চার্জ দিই একদম ফিক্সড এসি থেকে 230 ভোল্ট এসি থেকে, সেরকমই ওখানেও একদম ফিক্সড ভোল্টেজ পাবো, ঠিক আছে, টাইমের রেসপেক্টে। আর এবার দেখো আইএসইউ গ্রিড দেখো, এখানটায় হচ্ছে নর্মাল গ্রিড, মানে কি পুরো মেন গ্রিড যেটা, ঠিক আছে, আমাদের মেন গ্রিড যেটা, গ্রিডের মধ্যে কি কি পার্ট আছে দেখো, গ্রিডের মধ্যে কিন্তু এই ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন এই দুটো মিলে কিন্তু গ্রিড হয়, ঠিক আছে। ট্রান্সমিশন মানে যে কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে, যে কোনো পাওয়ার স্টেশন থেকেই গ্রিডে ফেললো, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন, আর সাবস্টেশন পর্যন্ত গেল, এইটুকু হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে কনজিউমার, ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক লোড এগুলাকে ডিস্ট্রিবিউট করলো, এইগুলাও হচ্ছে কানেক্টেড থাকে গ্রিডের সাথেই, ঠিক আছে। তো এই দুটো মিলে হচ্ছে গ্রিড, ঠিক আছে। তো এই গ্রিডটা হচ্ছে আমাদের মেন গ্রিডটা, ডান দিকেরটা হচ্ছে মেন গ্রিডটা, আর এই আইএসইউ গ্রিডটা হচ্ছে আমাদের এই ইন্টারনাল সাপ্লাই ইউনিটের গ্রিডটা, ঠিক আছে। মানে আমাদের এই টারবাইনের লোড কনজামশনের জন্য হচ্ছে এই আইএসইউ গ্রিডটা, ঠিক আছে। মানে আলাদা করে একটা বাসবার টাইপের আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কি করছি, ইন্টারনাল কনজিউমারে নিচ্ছি, মানে কি এখানটাই ইন্টারনাল কনজিউমার মানে কি আমাদের মানে টারবাইনের সাথে যদি কোনো মোটর ফটর লাগানো থাকে সেগুলা, বা এই টারবাইনটা ধরো যে চালাচ্ছে, বা আশেপাশে যে ধরো একটা ছোটোখাটো বস্তি টাইপের আছে বা একটা ছোটোখাটো গ্রাম আছে, সেটাকেই আমরা এই লোড হিসেবে ধরতে পারি বা এই ইন্টারনাল কনজিউমার হিসেবে ধরতে পারি, ঠিক আছে। তো এখানটাই দেখো যখন এখানটাই আমরা এই আইএসইউ জেনারেটর, দেখো আইএসইউ জেনারেটরটা কখন ইউজ করবো, ধরো এই উইন্ড মিলটা চলছে না, ঠিক আছে, মানে ধরো উইন্ড নেই সেরকম কোন এক সময়, সেই সময় এখন জেনারেশন হচ্ছে না, ঠিক আছে, এই ইন্টারনাল কনজিউমারকে আমরা কার থ্রুতে সাপ্লাই দিতে পারি, একটা হচ্ছে আমরা এই গ্রিডের থ্রুতে সাপ্লাই দিতে পারি। গ্রিডের থেকে দেখো এই গ্রিডের থেকে এই আইএসইউ গ্রিডে নিলাম এই ইলেকট্রিসিটি নিলাম, দিয়ে তারপরে এখান থেকে আমি ইন্টারনাল কনজিউমারকে দিয়ে দিলাম, সেটা হতে পারে। আর একটা কি হতে পারে, আলাদা করে একটা জেনারেটর রাখলাম, ঠিক আছে, যখন এই উইন্ডমিল চলছে না, ঠিক আছে, যখন এই উইন্ডমিল চলছে না আর ধরো আমি যে ব্যাটারিগুলো চার্জ করে রাখি সেখান থেকেও চার্জ ফুরিয়ে গেছে ব্যাটারির, সেই সময় আমরা কি করতে পারি, একটা আলাদা করে জেনারেটর রাখতে পারি, সেই জেনারেটরকে অন করে আমি সেই সময় ইন্টারনাল কনজিউমারকে চালাতে পারি, ঠিক আছে, ইন্টারনাল কনজিউমারের লোডকে দিতে পারি, সাপ্লাই দিতে পারি, বোঝা গেল? তো এটাই ছিল একদম ছোটখাটো কনসেপ্ট। আর তারপর হচ্ছে দেখো অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি কি দেখো, ফ্রি, ইনএক্সস্টিবল অ্যান্ড ডাজ নট নিড ট্রান্সপোর্টেশন, যেমন কয়লাতে ট্রান্সপোর্ট করতে হয়, সে লরিতেই হোক বা ট্রেনেই হোক, ঠিক আছে, তো সেই ট্রান্সপোর্টেশনের খরচা হয়, তো সেই খরচাও নেই এখানে, ঠিক আছে। আর ফ্রি কেন, কারণ হাওয়ার জন্য তো ট্যাক্স দিতে হয় না, কিছু দিতে হয় না, তাই না? তো সেজন্য ফ্রি। আর ইনএক্সস্টিবল কেন, কারণ এটা বন্ধ হবে না, তাই না, উইন্ড চলতেই থাকে, বন্ধ হবে না, সেজন্য ইনএক্সস্টিবল, এক্সস্ট হবে না, শেষ হবে না। আর উইন্ড পাওয়ার প্ল্যান্ট দেখো, উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড ফার্ম, ঠিক আছে, উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড ফার্মও বলা হয়, তো এই উইন্ড পাওয়ার প্ল্যান্টটা বানাতে খুব বেশি সময় লাগে না, ঠিক আছে। যেমন ধরো ড্যাম বানিয়ে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানানো বা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সব কিছু সেট আপ করা, এটাতে যতটা টাইম লাগবে তার থেকে কিন্তু অনেকটাই কম টাইম লাগবে একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাতে, কারণ একটা উইন্ড মিলের মধ্যে কি আছে, এই তো কয়েকটা পার্ট, তাই না? তো শুধু একটা স্ট্রাকচার মতো টল স্ট্রাকচার সেট আপ করতে হবে, ব্লেড টেপ লাগাতে হবে, দিয়ে আমার টারবাইনের বাকি পার্টস লাগাতে হবে, গিয়ার বক্স লাগাতে হবে, তাহলেই আমার উইন্ডমিল কমপ্লিট, ঠিক আছে। সেরকম ধরো 20টা উইন্ডমিল লাগিয়ে দিলাম, তাহলেই আমার উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড ফার্মটাও কমপ্লিট, ঠিক
ঠিক আছে, খুব বেশি চাপের না, খুব বেশি টাইম টেকিং না, বুঝা গেল। আর তারপরে দেখো highly desirable and economical to rural areas which are far away from existing grids। এই পয়েন্টটা কিন্তু আগে বেশি কার্যকরী ছিল, কারণ এখন তো মোটামুটি প্রত্যেকটা গ্রামেই, মানে ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রামেই আমাদের গ্রিডের সাথেই কানেকশন হয়ে, ঠিক আছে, যার জন্য এই পয়েন্টটা অতটা, মানে এইটুকু পয়েন্ট অতটা ভ্যালিড না এখন, ঠিক আছে। আগে কি ছিল, আগে গ্রামে গঞ্জে কারেন্ট থাকতো না, ঠিক আছে, এখনো যদিও লোডশেডিং হয় গ্রাম, মানে খুব প্রত্যন্ত গ্রামের দিকে লোডশেডিং হয় এখনো, ঠিক আছে। তো এবার যেখানটায় ধরো গ্রিড নেই, ঠিক আছে, মানে গ্রিডের কানেকশন ছিল না আগে, সেখানটায় যদি আমরা উইন্ড ফার্ম একটা বানিয়ে নিই, ঠিক আছে, বানিয়ে তাহলে আমরা ওই লোকালি সাপ্লাই দিতে পারি, ঠিক আছে, লোকালি সাপ্লাই দিতে পারি। এখনো দেখো, এখনো কিন্তু যদি আমরা মানে ওই রুরাল এরিয়াতে, আর মানে নর্মালি এই উইন্ড টারবাইন গুলো কোথায় হয় বা উইন্ড ফার্ম গুলো কোথায় বানাতে হয়, সি সাইডে, ঠিক আছে। সি সাইডে কেন বানানো হয়, কারণ সমুদ্রের পাশেই মোটামুটি সারা বছর হাওয়া চলতেই থাকে, তাই না। সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ, আশা করছি জানো। সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ মানে কি, দিনের বেলা মাটিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, জলটা গরম থাকে, তখন ল্যান্ড ব্রিজ হয়, তাই না। ল্যান্ড ব্রিজ মানে এই ল্যান্ড থেকে, মানে মাটি এই আমাদের মানে ল্যান্ড থেকে, ল্যান্ডের উপরে যে এয়ারটা আছে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, আর সি এর উপরে এয়ারটা গরম থাকলো, ঠিক আছে। তো সেই জন্যই এই ল্যান্ড থেকে ঠান্ডা এয়ারটা যায় হচ্ছে সি এর দিকে, সেটাকে বলছি ল্যান্ড ব্রিজ। আর সি ব্রিজটা ঠিক উল্টো, ধরো সন্ধেবেলা সরি আমি সন্ধেবেলাটাই বললাম, ঠিক আছে। আর দিনের বেলা কি হচ্ছে, দিনের বেলা যখন সূর্য উঠে গেছে, তখন তখন কি হচ্ছে, তখন এই ল্যান্ডটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, মাটি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, আর জলটা রাতের বেলা ঠান্ডা হয়ে গেছিল, জলটা গরম হতে টাইম লাগছে, সেই সময় দেখো জলটা ঠান্ডা আছে, মানে জলের উপরের হাওয়াটা ঠান্ডা আছে, আর মাটির উপরের হাওয়াটা গরম হয়ে গেছে, ঠিক আছে। সেই সময় জল থেকে, মানে জলের উপরের হাওয়াটা আসবে মাটির উপরের দিকে, ঠিক আছে। তো তার মানে কি, সি এর সাইডে এই সি ব্রিজ ল্যান্ড ব্রিজের জন্যই সি এর সাইডে কিন্তু প্রত্যেক দিনই হাওয়া চলতেই আছে, ঠিক আছে। তো সেই জন্যই সবচেয়ে আইডিয়াল প্লেস হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড ফার্ম বানানোর সবচেয়ে আইডিয়াল প্লেস হচ্ছে সি শোর, ঠিক আছে। সি শোর বলা ভুল, শোর মানে একদম পাশেই, সি এর পাশেই, বিচে তো করি না আমরা, একটু দূরে করি, ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আর দেখো তোমার বিশাল বড় হয়েছে। আচ্ছা, এই উইন্ড ফার্ম কিন্তু দেখো, উইন্ড ফার্ম হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারে। মানে কি দেখো, তোমার এই একদম মনসুনের আগে, ঠিক আছে, মানে মনসুন মানে কি, বর্ষাকালের একদম আগে, সেই সময় কিন্তু হাইডেল পাওয়ার প্ল্যান্টের যে ড্যামে যে আমি স্টোর করে রেখেছিলাম জলটা, আস্তে আস্তে জল ছেড়ে ছেড়ে আমি ইলেকট্রিসিটি জেনারেট করলাম, ঠিক আছে, সারা বছর ধরে আমি ইলেকট্রিসিটি জেনারেট করলাম, সেই জলের লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। লেভেল কমে যাওয়া মানে কি, আউটপুট পাওয়ারও আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। তো যখনই জলের লেভেল অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে, সেই কমছে, সবচেয়ে কম লেভেল কোন সময় থাকে, একদম বর্ষাকালের আগের দিকে, ঠিক আছে, বর্ষাকালে আগের দিকে সবচেয়ে কম লেভেল থাকে জলের। তো সেই সময়টাই আমরা যদি এই উইন্ড ফার্ম থেকে উইন্ড পাওয়ার যদি আমি গ্রিডকে ফিড করি, ঠিক আছে, এই উইন্ড পাওয়ার থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হলো সেটাকে আমরা যদি গ্রিডে ফিড করি, তাহলে কিন্তু আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটাকে মানে কম ইউজ করতেও পারি বা অফ করে রেখে দিতে পারি ওইটুকু সময়ের জন্য, বুঝতে পারলে, যখন জলের লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অল্টারনেটিভ টাইপের, মানে কি, এই ধরো গ্রীষ্মকালে, মানে এই মনসুনের আগে বা বর্ষাকালের আগে গ্রীষ্মকালই থাকে, ওই সময়ই সবচেয়ে কম জল থাকে। তো এই গ্রীষ্মকালে আমরা এই হাইড্রো ইলেকট্রিসিটিটাকে শাটডাউন করে দিয়ে উইন্ড ফার্মগুলোকে চালাতে পারি, দিয়ে ওখান থেকে এনার্জি জেনারেট করে গ্রিডকে দিতে পারি, ঠিক আছে। আর
আর দেখো অ্যাডভান্টেজ কি কি, এটা নন পলিউটিং, কারণ কোনো পলিউশনই নেই, হাওয়া চলছে, টারবাইন ঘুরছে, কিছু পলিউশনের কোনো চিহ্নই নেই এটাতে, ঠিক আছে। আর কি, ডাজ নট রিকোয়ার হাই টেকনোলজি, মানে কি খুব বেশি টেকনোলজি তোমার এখানে দরকার পড়ে না, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একদম সফিস্টিকেটেড টেকনোলজি তোমার দরকার, ঠিক আছে, অনেক কিছু মানে চিন্তা ভাবনা করে তোমাকে রাখতে হবে। তারপরে থার্মাল পাওয়ার প্ল্যান্টেও কিন্তু তোমার ইকোনমাইজার, তারপরে এইসবগুলোর জন্য টেকনোলজি ভালো দরকার, ঠিক আছে। এখানটায় কি, এখানটায় শুধু একটা টারবাইন, গিয়ার বক্স, জেনারেটর, রেকটিফায়ার আছে, তারপরে তোমার ওই এসি, ডিসি থেকে এসি করার জন্য, তারপরে তোমার ওই টারবাইন কন্ট্রোলারটা সেটা লাগবে, বাস, আর তো কিছুই নেই, তাই না? খুব বেশি হাইফাই টেকনোলজি নেই এটাতে। আর আর দেখো, একবার ইনস্টল হয়ে গেলে ইনস্টলেশনের টাইমও কম, আর একবার ইনস্টল হয়ে গেলে কিন্তু যে ইলেকট্রিসিটি জেনারেট হবে সেটার কস্ট কিন্তু খুবই কম। কস্টের দেখো, কস্ট একদম নেই বলা ভুল, কেন, কারণ ওই ইলেকট্রিসিটি জেনারেট করার সময়, ঠিক আছে, একবার আমি ইনস্টল করে নিলাম, তারপরে তো এটা না যে একবার ইনস্টল করে নিলাম তারপর থেকে আমি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছি, আর কোনো খরচা করতেই হচ্ছে না, এটা তো না, তোমাকে রেগুলার মেনটেনেন্স করতেই হবে, তাই না? মানে ওই গিয়ার বক্স থাকা মানেই তোমাকে তেল ঢালতে হবে, ঠিক আছে, গিয়ারে, তো তার মানে কি তোমাকে মেনটেনেন্স করতেই হবে। তো এই মেনটেনেন্স কস্টটাকে আমি বলছি মানে রানিং কস্ট বা রানিং চার্জ, ঠিক আছে। তো যেহেতু এই কস্টিংটা আছে, কিন্তু এই কস্টিংটা কম্পারেটিভলি কিন্তু খুবই কম অন্য কোনো ফুয়েল থেকে, মানে ফুয়েল জ্বালিয়ে ইউজ, বোঝা গেল? মানে কয়লা জ্বালিয়ে যদি আমি ওই ধরো এখান থেকে আমি 2 মেগাওয়াট পাওয়ার পাচ্ছি একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট থেকে বা উইন্ড ফার্ম থেকে আমি 2 মেগাওয়াট পাওয়ার পাচ্ছি, এবার ওই 2 মেগাওয়াট পাওয়ারে যদি আমি কয়লা জ্বালিয়ে স্টিম বানিয়ে তারপরে টারবাইন ঘুরিয়ে যদি আমি জেনারেট করতাম, সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা অনেক বেশি হতো, বোঝা গেল? আর ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফার্স্ট জিনিসটা কি, ফার্স্ট জিনিস কিন্তু মানে এই পয়েন্টটা কি আছে জানি না, অন্য পয়েন্ট বলছি আমি। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু রিলায়েবল না, খুব বেশি রিলায়েবল না, তার মানে কি সবসময় কিন্তু সেম অ্যামাউন্ট অফ উইন্ড আসে না, বা সবসময় উইন্ড ফ্লো হয় না, বোঝা গেল? সারাদিন উইন্ড ফ্লো হচ্ছে না, ঠিক আছে। বা উইন্ডেরও দেখো, যদি খুব বেশি মানে স্টর্মি ওয়েদারে ধরো 70-80 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার আওয়ার, ওই স্পিডে যখন উইন্ডটা এই টারবাইনকে ঘুরাচ্ছে, সেই সময় যদি আমি পাওয়ার জেনারেট করি, সেটা অবভিয়াসলি খুবই হাই ভোল্টেজ হবে, ঠিক আছে। বা আমি যদি সেই সময় এই গিয়ার বক্সটাকে অফ মানে শাটডাউন না করি, ঠিক আছে, তাহলে কি হবে, জেনারেটরের রোটারটাও খুবই হাই স্পিডে ঘুরবে, ঠিক আছে, দিয়ে ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। ড্যামেজ হয়ে যেতে পারে মানে হবেই আর কি, ঠিক আছে, অতটা হাই স্পিডে, কারণ হাই স্পিড গিয়ার বক্স। এমনিতে টারবাইন ধরো 10 RPM-এ ঘুরছিল, সেটা ধরো এখন 30 RPM-এ ঘুরছে, 3 গুণ বেড়ে গেল। তাহলে কি এই 10 RPM-এ ঘুরলে এই জেনারেটরের রোটার ধরো 1500-তে ঘুরছিল, এখন কততে ঘোরার চেষ্টা করবে, 4500, 3 গুণ বেশি, ঠিক আছে। তার মানে কি ড্যামেজ হওয়ার চান্স একদম 80% চান্স, ঠিক আছে। সেই জন্য কিন্তু প্রবলেম, মানে এই ইলেকট্রিসিটি জেনারেশনের দিক থেকে প্রবলেম, যখন খুব বেশি স্টর্ম মানে খুব বেশি স্পিডে যদি উইন্ডটা ফ্লো করে, ঠিক আছে। আর আরেকটা প্রবলেম কি, সেটা দেওয়া আছে দেখো, থার্ড পয়েন্টেই সেটা দেওয়া আছে, স্টর্মের সময় শুধু যে এই জেনারেশনের দিক থেকে প্রবলেম সেটা না, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই টারবাইনের ব্লেডের উপরেও চাপ পড়বে, তাই না? টারবাইনের ব্লেডের উপরেও চাপ পড়বে, দিয়ে টারবাইনের ব্লেড ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে, টারবাইনের ব্লেড ড্যামেজ হয়ে যেতে পারে। আর দেখো, টারবাইনের ব্লেড যদি ড্যামেজ না হয়, তাহলে আরেকটা কি ড্যামেজ হয়ে যেতে পারে, পুরো স্ট্রাকচারটাই পড়ে যেতে পারে, তাই না? কারণ ফোর্সটা তো ওই পুরো স্ট্রাকচারের উপরে পড়বে, খুব বেশি স্পিডে হাওয়া চলছে, তার মানে কি খুব বেশি ফোর্স দিয়ে ঠেলছে, ঠিক আছে। এবার যদি ব্লেড গুলো না ভাঙে, তাহলে কি হবে, পুরো স্ট্রাকচারটাকে ঠেলছে, তো স্ট্রাকচারটাই পুড়ে যেতে পারে, বুঝা গেল? অনেক সময় দেখাও গেছে যে ব্লেড ভাঙেনি, ঠিক আছে, এ বেন্ড হয়ে গেছে, স্ট্রাকচারটাই বেন্ড হয়ে গেছে, ঠিক আছে, পড়ে যায়নি, বেন্ড হয়ে গেছে। তো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে। আর মানে কনস্ট্যান্ট পাওয়ার আউটপুট আমরা পাবো না এটার থেকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বললাম দেখো, রোটার ব্লেডস অফ, এটা বলিনি যদিও,
rotor blades of turbine generators must sweep out large areas to produce worthwhile amount of power. সেটা দেখো, আমি ফার্স্টে কি বলেছিলাম যে মানে টারবাইনের যে ব্লেডটা আছে বা যে লিফগুলো আছে, ব্লেডটাকে লিফ বলা হচ্ছে, সেটা যতটা এরিয়া সুইপ করবে সেটাকে কিন্তু আর একটা মানে একদম টেকনিক্যাল নাম হচ্ছে সুইপ এরিয়া। ঠিক আছে, সুইপ এরিয়া মানে এই যে সার্কেল টাইপের যেটা যেই এরিয়াটা ও সুইপ করছে, ঠিক আছে, যেই এরিয়া জুড়ে ও ঘুরছে সেটাকেই বলছি কিন্তু আমরা সুইপ এরিয়া। ঠিক আছে, এই সুইপ এরিয়াটা যতটা কম হবে তত কম হাওয়া ঠেলবে ওকে, তত কম পাওয়ার জেনারেট হবে। ঠিক আছে, যতটা বেশি বেশি যতটা লম্বা ব্লেড হবে বা যতটা লম্বা এই লিফগুলা হবে টারবাইনের, ততটাই বেশি সুইপ এরিয়া হবে। ঠিক আছে, ততটাই বেশি সুইপ এরিয়া হবে, তাহলে ততটাই বেশি হাওয়া ওকে ঠেলতে পারবে, ততটাই বেশি পাওয়ার আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে, কিন্তু তাতেও আমি কি বলেছি, লিমিটেশন আছে। মানে খুব লম্বা লম্বা ব্লেড লাগিয়ে দিলে কি হবে, ব্লেড ভেঙে যাবে, ইজিলি ভেঙে যাবে। ঠিক আছে, একটু বেশি হাওয়ার স্পিড হলেই ভেঙে যাবে। ঠিক আছে, এই প্রবলেমগুলো আসবে। তো সেই জন্যই নর্মালি ওই মানে অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ হচ্ছে ধরে নেওয়া হয় 17 মিটার। ঠিক আছে, এটা মনে রাখবা, 17 মিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ফোর্থ পয়েন্টটা দেখো। ফোর্থ পয়েন্ট হচ্ছে দেখো, ফোর্থ পয়েন্ট হচ্ছে যে উইন্ড পাওয়ার প্ল্যান্ট যদি তুমি লোকালি যদি ডিস্ট্রিবিউট করতে চাও পাওয়ারটা, ঠিক আছে, তার জন্য যদি তুমি একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট মানে লোকালি যদি তুমি একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাতে চাও, ঠিক আছে, ধরো 2-3টে গ্রাম মিলে তোমরা ভাবলে যে একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাবা, দিয়ে তোমাদের নিজেদের বাড়ির জন্য ও সাপ্লাই দেবে। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু কস্টিংটা মানে যারা ওই গ্রামেগঞ্জে থাকে তাদের রেসপেক্টে কিন্তু কস্টিংটা অনেকটা হবে। ঠিক আছে, এখানটাই এই 1 লাখ রুপিস লেখা আছে, এটা পুরানো ফিগার। ঠিক আছে, অবশ্যই এটা 1 লাখ রুপিস এখন না। ঠিক আছে, তো ধরো ওই 10 লাখ মতো হবে ধরো এখন। ঠিক আছে, 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা এখন মানে গ্রামে গঞ্জে বুঝতেই পারছো, একদম প্রত্যন্ত গ্রামে। ঠিক আছে, সেখানটায় একটু চাপ হবেই সবারই। ঠিক আছে, এতটা খরচা করে তারপরে একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বানাতে, তারপরে ওদের ইউজ করতে। ঠিক আছে, সেটা মানে এই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু ওরা করতে পারবে না। এখন যদি গভর্নমেন্ট সাহায্য করে, গভর্নমেন্ট যদি বিল্ড আপ সেট আপ করে দেয়, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তো এই ইনিশিয়াল কস্টটা কিন্তু একটু বেশি, মানে যেখানে সেট আপ হবে সেখানে যেই টাইপের লোক থাকে, যেই স্ট্যাটাসের লোক থাকে, তাদের রেসপেক্টে কিন্তু বেশি। ঠিক আছে, আর এই যেটা আমি বললাম, এটাতে কি হয় দেখো, modern wind machines are still wrestling with the problem of what to do when the wind is not blowing। দেখতে পাচ্ছ, মানে কি, যখন হাওয়া চলছে না তখন কিন্তু এই উইন্ড টারবাইন থেকে কোনো পাওয়ার জেনারেশনই হবে না। বুঝলো, সেই জন্যই বলছি এটাকে যে কনস্ট্যান্ট পাওয়ার আউটপুট যে পাবোই, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই বা পাবোই না। ধরে নিতে হবে যে কোনো না কোনো সময় হাওয়া চলছে না। ঠিক আছে, তো সেই কনস্ট্যান্ট পাওয়ার আউটপুট আমরা পাচ্ছি না, বা এই সোর্সটা পুরোপুরি যে রিলায়েবল সেটা না। ঠিক আছে, তো এই প্রবলেমটা এখনো আগেও ছিল, এখনো আছে, আগামীকালেও থাকবে। ঠিক আছে, তো সেই জন্যে দেখো, লার্জ টারবাইন্স আর কানেক্টেড টু দ্য ইউটিলিটি পাওয়ার নেটওয়ার্ক, সাম আদার টাইপ অফ জেনারেটর পিকস আপ দ্য লোড ওয়েন দের ইজ নো উইন্ড। এই যে সাম, এটা অলরেডি আমি বলেছি, সাম আদার টাইপ অফ জেনারেটর পিকস আপ দ্য লোড ওয়েন দের ইজ নো উইন্ড। এটা হচ্ছে দেখো ওই এই জায়গাটাই আমি যেটা দেখিয়েছিলাম, দেখো এই ইন্টারনাল কনজিউমার, এই যে আইএসইউ জেনারেটর, ইন্টারনাল সাপ্লাই ইউনিটের জেনারেটর। এটা কখন অন করব বললাম, যখন ধরো ওই উইন্ডটা মানে কোনো উইন্ডই ফ্লো হচ্ছে না, তাহলে কি কোনো আউটপুট পাওয়ারই হচ্ছে না এই উইন্ড টারবাইন থেকে, সেই সময় আমরা অন্য কোনো পাওয়ার জেনারেটর ইউজ করতে পারি। ঠিক আছে, ডিজি হতে পারে, ডিজেল জেনারেটর হতে পারে, বা অন্য কিছু জেনারেটরও হতে পারে। ঠিক আছে, সেই জেনারেটরটাকে অন করে আমরা সাপ্লাই নিতে পারি আমাদের লোডে। ঠিক আছে, সেটা করা যেতে পারে। মানে এটা একটা বড়সড় প্রবলেম, যখন হাওয়া চলছে না তখন মানে লোড তো থামছে না, সবসময় লোড আছে, তখন কোথা থেকে পাবো?
সেই জন্যই আর একটা জেনারেটর আমাকে ব্যাকআপ বা স্ট্যান্ড বাই হিসাবে রাখতেই হবে, ঠিক আছে। এবার দেখো, যেটা অলরেডি বললাম, এই যে লেখাও আছে দেখো, স্মল টারবাইনস আর ওপেন কানেক্টেড টু ডিজেল অর ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে, ডিজেল ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে। অর সামটাইমস হ্যাভ, এটা অলরেডি বলেছি, সামটাইমস হ্যাভ ব্যাটারি টু স্টোর এক্সট্রা এনার্জি দে কালেক্ট ওয়েন দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড, ঠিক আছে। মানে কি, যখন উইন্ডের স্পিডটা একটু বেশি আছে তখন মানে লোডের রেসপেক্টে আমার জেনারেশনটা বেশি, পাওয়ার জেনারেশনটা বেশি হচ্ছে, সেই সময় আমি ব্যাটারিতে স্টোর করে নিতে পারি, বুঝতে পারলেন। সেই সময় আমরা ব্যাটারিতে স্টোর করে নিতে পারবো এক্সট্রা এনার্জিটা, দিয়ে তারপরে যখন ধরো হাওয়া চলছে না বা খুবই কম, খুবই স্লো স্পিডে হাওয়া চলছে, তখন আমরা এই ব্যাটারি থেকে এক্সট্রা পাওয়ার নিয়ে ইউজ করতে পারবো, বুঝতে পারলেন। এখন যখন ধরো ব্যাটারিও মানে অনেকক্ষণ ধরে হাওয়া চলছে না, তখন ব্যাটারিও অফ হয়ে গেল, সেই সময়ের জন্য আবার কি করতে হবে, আমাকে এক্সট্রা করে কোনো একটা জেনারেটর ইউজ করতে হবে, বুঝতে পারলে। শুধু ব্যাটারির উপরে থাকলেও হবে না, কারণ না হলে কি হবে, লোডশেডিং হয়ে যাবে পুরো। আচ্ছা, তারপরে দেখো, এই উইন্ড এনার্জি ইজ ইউটিলাইজ বাই মিনস অফ উইন্ড মিল, যেটা বললাম দেখো, উইন্ড মিল আর সিরিজ অফ উইন্ড মিল। সিরিজ অফ উইন্ড মিলস মানে কি, অনেক কটা উইন্ড মিল একসাথে, মানে পরপর লাইনে, তো সেটাকে আমরা উইন্ড ফার্মও বলি, ঠিক আছে। আর প্রত্যেকটা উইন্ড মিলেই কিন্তু ভেন থাকে, ঠিক আছে। ভেনটা কিসের জন্য হয়, ওই উইন্ডের ডিরেকশনটাকে দেখানোর জন্য, ঠিক আছে। মানে ওই একটা অ্যাক্সিস থাকে, সেটার রেসপেক্টেও ঘোরে, দিয়ে উইন্ডের ডিরেকশন দেখায়, ঠিক আছে। আর সেই ভেন থেকে ভেন বা অ্যানিমোমিটারেও তুমি দেখতে পারো, মানে প্রেশার বা উইন্ড স্পিডটাকে মেজার করে, ঠিক আছে। তো সেটা আমি যে হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠিয়েছি, সেটা আমি দাঁড়াও কম্পিউটারে নিচ্ছে দিয়ে দেখাচ্ছি সবচেয়ে ভালো, ঠিক আছে। তো আলাদাও দেখো, এই রোটেশনাল মোশনটাকে কি কি ইউজ, মানে কি কি ভাবে আমরা ইউজ করতে পারি। এই লিফটিং ওয়াটার ফ্রম ওয়েল, এটা আমি বললাম প্রথমে, কিন্তু এই উইন্ড পাওয়ারটা এই কাজেই ইউজ হতো, ঠিক আছে, জল তোলার কাছেই, ঠিক আছে। তো এই লিফটিং ওয়াটার ফ্রম ওয়েল এটা করা যেতে পারে, ঠিক আছে। তারপরে ব্যাটারি চার্জ করা যেতে পারে, ওয়াটার পাম্প করা যেতে পারে, বা ছোটোখাটো একটা মেশিন চালানো যেতে পারে, ঠিক আছে। আর মানে ছোটোখাটো মেশিন যেমন দেখো, এই যে গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং ফ্লোর মিল, ঠিক আছে। তারপর উড কাটিং স, ঠিক আছে, এই ছোটোখাটো মেশিনে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর আমি এই পার্টসের একটা ছবি পাঠিয়েছি, যারা আমি ছবিটা রিসিভ করি, ওটাতে মোটামুটি ডিটেলস এই পার্টসটা দেওয়া আছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, হলো। আর একটু
আচ্ছা দেখো, দেখো এটাকে আমরা কি বলছি, টাওয়ার। ঠিক আছে, যে লম্বা যে স্ট্রাকচারটা থাকে, যার উপরে এই টারবাইনটা থাকে, সেটাকে বলছি কি, টাওয়ার। ঠিক আছে, আর তারপরে দেখো পিচ মানে কাকে বলছি, দেখো পিচ মানে হচ্ছে এই যে এই থিকনেসটা, তুমি বলতে পারো ব্লেডের যে থিকনেসটা, সেটাকে আমরা বলি পিচ। ঠিক আছে, আর উইন্ড ডিরেকশন মানে এই সামনে থেকে আসবে উইন্ডটা ডিরেকশন। ঠিক আছে, আর রোটার মানে কোনটা, রোটার মানে এই যে ব্লেড গুলা, আর এই যে মাথাটাও ঘোরে ব্লেডের সাথে সাথে। ঠিক আছে, ক্যাপ টাইপের যেটা দেখতে লাগছে। তো এই সবকটাই হচ্ছে যেহেতু ঘোরে, সেজন্য সে পুরো পুরো এই টারবাইনের এই সবকটা পার্টকে আমরা রোটার বলছি। ঠিক আছে, আর দেখো এই যে ব্রেকটা দেখতে পাচ্ছ, এটা ডিস্কের মতো আছে। ঠিক আছে, আর মানে একটা মেকানিক্যাল টাইপের ব্রেক। ঠিক আছে, এই হর্সশু টাইপের ব্রেক, যখন মানে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য ব্রেকটা আছে। আর গিয়ার বক্সটা দেখো, এই যে প্রথমে কি লেখা আছে দেখো, লো স্পিড শ্যাফট। ঠিক আছে, এই টারবাইনের সাথে, এই উইন্ড টারবাইনের সাথে যেটা ডাইরেক্টলি কাপল করা, মানে ডাইরেক্টলি যেই শ্যাফটে আছে, সেটা হচ্ছে লো স্পিড শ্যাফট। হাই স্পিডে ঘুরবে না এটা। ঠিক আছে, এবার হাই স্পিডটা মানে স্পিডটাকে বাড়ানোর জন্য আমরা কি একটা হাই স্পিড গিয়ার বক্স ইউজ করি। দেখো এই যে হাই স্পিড গিয়ার বক্স, ঠিক আছে। এই লো স্পিড শ্যাফটের সাথে আমরা কি করেছি, একটা বড় গিয়ার ইউজ করেছি, মানে বড় গিয়ার ফিট করেছি। আর এই জেনারেটরের রোটরের সাথে একটা ছোট গিয়ার ফিট করেছি। তার মানে কি, এই বড় গিয়ার যদি দুবার ঘোরে বা একবার ঘোরে, ঠিক আছে, বড় গিয়ার যদি একবার ঘোরে, তাহলে এই ছোট গিয়ার মোটামুটি 50 বার 100 বার ঘুরে যেতে পারে। ঠিক আছে, সেটা তোমার ওই গিয়ারের কটা টিথ আছে, কটা স্লট আছে, সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এই যে হাই স্পিড গিয়ারটা দিয়ে আমরা স্পিডটাকে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, বাড়িয়ে নিয়ে আমরা এই জেনারেটরের রোটারের স্পিডটাকে হাই স্পিড করে নিলাম। ঠিক আছে, আর দেখো এই যে কন্ট্রোলার, বুঝতে হচ্ছে কন্ট্রোলারটা কি করছি আমরা, কন্ট্রোলারটা দিয়ে এর ফিল্ডটাকে আমরা কমাচ্ছি বাড়াচ্ছি, মানে এক্সাইটারটাকে কন্ট্রোল করছি। ঠিক আছে, ফিল্ড এক্সাইটারটাকে কন্ট্রোল করছি। তাহলে ফিল্ড এক্সাইটেশন কারেন্টটাকে আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, যার জন্য ওর ফিল্ডটা বাড়বে বা কমবে। ঠিক আছে, এবার ওই ফিল্ডটা বাড়বে বা ফিল্ডটা বাড়লে কি হবে, জেনারেটেড ইএমএফটাও বাড়বে বা ভোল্টেজ জেনারেশনটাও বাড়বে। আর যদি ফিল্ডটা কমাই, তাহলে ওর ইএমএফ জেনারেটেডটাও কমে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস লক্ষ্য করো এখানটায়, দেখো যেটা অলরেডি বলে দিলাম, দেখো এই শ্যাফটটা কিন্তু হাই স্পিড শ্যাফট। ঠিক আছে, মানে কি এই জেনারেটরের যে শ্যাফটটা, সেটা অবশ্যই অনেক হাই স্পিডে ঘোরে ওই টারবাইনের শ্যাফটের রেসপেক্টে, সেই জন্য এটাকে আমরা হাই স্পিড শ্যাফট বলছি। ঠিক আছে, আর এই যে এর যে মানে টোটাল যে এই পুরো সেটআপটা যে কভার করা আছে, ঠিক আছে, যেই খাঁচার মধ্যে আছে, সেটাকে আমরা কি বলি, ন্যাসেল। ঠিক আছে, এই যে দেখো NACE ন্যাসেল। ঠিক আছে, এই খাঁচাটাকে বলছি ন্যাসেল। আর দেখো একটা অ্যানিমোমিটার দিয়ে আমরা কি মেজার করি, উইন্ডের স্পিডটাকে মেজার করতে পারছি। ঠিক আছে, উইন্ডের স্পিডের রেসপেক্টে আমরা এই ফিল্ডটাকে কন্ট্রোল করব। ঠিক আছে, উইন্ডের স্পিড যত বেশি হবে, তত আমরা কম ফিল্ড দেবো। তাহলে আমরা কি পাবো, একই ভোল্টেজ পাবো। বুঝতে পারলে, মানে কি উইন্ডের স্পিড যখন বেশি হবে, তখন কি হবে, রোটরটা বেশি স্পিডে ঘুরবে। এবার রোটর যদি বেশি স্পিডে ঘুরে, যদি আমি ফিল্ড সেম রাখি, তাহলে কি হবে, জেনারেটর ভোল্টেজটাও বেড়ে যাবে। এখন যদি ফিল্ডটাকে সেই সময় আমি যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, জেনারেটর ভোল্টেজটা আবার সেম ভোল্টেজ হয়ে যাবে। বুঝতে পারলে, মানে বেড়ে যাচ্ছিল, সেটাকে আমরা ফিল্ড কমিয়ে দিয়ে আবার ভোল্টেজটাকেও কমিয়ে দিয়েছি, জেনারেটর ভোল্টেজটাকেও কমিয়ে দিয়েছি। তার মানে কি, যখনই এই অ্যানোমিটারের থেকে আমরা বুঝতে পারবো যে স্পিডটা বেড়ে গেছে, ঠিক আছে, সেই সময় এই কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করে নেবো ফিল্ড এক্সাইটারটাকে, দিয়ে আমরা এক্সাইটেশন কারেন্ট বা ফিল্ডটাকে কমিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভোল্টেজটা আবার সেম ভোল্টেজে চলে আসবে। ঠিক আছে, আর এই উইন্ড ভেনটা কি জন্য আছে, উইন্ড ভেনটা হচ্ছে উইন্ডের ডিরেকশনটাকে দেখায়। ঠিক আছে, উইন্ড ভেনটা উইন্ডের ডিরেকশনটাকে দেখায়, যে কোন ডিরেকশনে উইন্ডটা ফ্লো হচ্ছে। ঠিক আছে,
আর দেখো এখানটায় একটা আচ্ছা এটা হচ্ছে ব্লেড বা লিফ বলা হয়, ব্লেডই সাধারণত বলে তোমাদের। স্যার একটা হ্যাঁ কোয়েশ্চেন ছিল, একটা হ্যাঁ কোয়েশ্চেন বলো, ছিল। হ্যাঁ বলো। বলছে এই যে এই ব্লেড গুলো মানে এই রোটারটা যদি অ্যান্টি ক্লক ভাবে ঘুরতে ঘুরতে ক্লক ভাবে ঘোরে কিংবা ক্লক ভাবে ঘুরতে ঘুরতে অ্যান্টি ক্লক ভাবে ঘোরে, তাহলে হচ্ছে প্রবলেম হবে না কোনো? এই ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে হঠাৎ করে অ্যান্টি ক্লকওয়াইজ কি করে বলবে? কিন্তু হাওয়ার ইয়েটা চেঞ্জ হয়ে গেল, তাহলে তো ওটা ইয়ে হবে না। না না, সেটার জন্য আমি পরের পার্টটুকু বলিনি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হুম, এখানটায় দেখো আর কি বাকি আছে, ইয়ো ড্রাইভটা বাকি আছে আর ইয়ো মোটরটা বাকি আছে। ঠিক আছে, হুম, এবার দেখো উইন্ড ভেন দিয়ে আমি কি বুঝলাম, কোন ডিরেকশনে হাওয়াটা ঘুরছে, তাই না? তাই না? তাহলে তার আগে আমি হুম, ব্লেডটা বলছিলাম কমপ্লিট করে নিতে। ব্লেডটাকে আর একটা কি নামে বলি, ব্লেডস বা লিভস। ঠিক আছে, তো লিভস কথাটা কিন্তু খুব কম ইউজ হয়, ব্লেড কথাটাই ম্যাক্সিমাম ইউজ হয়। ঠিক আছে, আর এবার দেখো উইন্ড ভেনটা ডিরেকশন দেখিয়ে দিল কোন ডিরেকশনে হাওয়াটা ফ্লো করছে। এবার সেই রেসপেক্টেই দেখো ইয়ো মোটরটাকে আমরা চালাবো। ঠিক আছে, ইয়ো মোটরটা কি করছে দেখো, এই উপরের মাথাটুকুকে ঘুরাবে। ঠিক আছে, ঘুরিয়ে দেখো ইয়ো ড্রাইভ দিয়ে আমরা কি করছি, উপরের মাথাটাকে ঘোরালাম। ঠিক আছে, ঘুরিয়ে আমরা মানে পুরোপুরি 180 ডিগ্রি সাধারণত ঘোরানো যায় না। ঠিক আছে, মানে কিছুটা অ্যাঙ্গেল ঘোরানো যায়, বোঝা গেল? তো সেই কি বলবো তোমার, যেই স্পিড যেই ডিরেকশনে উইন্ডটা ঘুরছে সেই ডিরেকশনে আমরা এই ইয়ো মোটরটাকে ঘুরিয়ে আমরা সেই ডিরেকশনে এই টারবাইনের ফেসটাকে দিয়ে দিতে পারবো। বুঝতে পারলে? তার মানে কি, ধরো এই সাইডে টারবাইনের ফেসটা আছে, এরকম করে ব্লেড গুলো আছে। ঠিক আছে, এখান থেকে হাওয়া যখন ফ্লো করছে এটা একদম পুরোপুরি এর উপরেই পড়ছে। এবার ধরো হাওয়াটা যদি এই অ্যাঙ্গেলে পড়ে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে পড়ে, তাহলে কি পিছনের দিকে উইন্ড ভেনটা আছে, উইন্ড ভেনটা দেখিয়ে দিল যে এই অ্যাঙ্গেলে মানে টারবাইনটা এইভাবে আছে, এইভাবে উইন্ড ভেনটা ধরো আছে। ঠিক আছে, উইন্ড ভেনটা এরকম আছে, উইন্ড ভেনটা এইভাবে যখন আছে তখন বুঝলো যে পুরো সামনে সামনেই পড়ছে। ঠিক আছে, এবার যখনই এই দিক থেকে উইন্ডটা ফ্লো করলো তখন কি হয়ে যাবে, উইন্ড ভেনটা দেখাবে যে ওই সাইড থেকে ফ্লো করছে। ঠিক আছে, হাওয়াটা মানে এই ডিরেকশনে। তখন তোমাকে কি করতে হবে, যে তোমাকে এই ইয়ো মোটরটাকে চালিয়ে ওটাকে ঘুরিয়ে হাওয়ার ডিরেকশনে ফেস করে দিতে হবে, মানে এটাকে ঘুরিয়ে দিলে। ঠিক আছে, মাথাটাকে, তাহলে কি হলো, এই সাইড থেকে হাওয়া পড়ছিল, এখন তুমি ঘুরিয়ে দিলে, তাহলে কি এখন পুরো সামনাসামনি হাওয়া পড়ছে। বুঝতে পারলে? হুম। আর একটা তাহলে কি কোশ্চেন, হবে তাহলে আর, হ্যাঁ, স্যার কি কি? হ্যাঁ মানে ইয়েটা যদি রোটারটা যদি জোরে ঘোরে, হ্যাঁ, রোটারটা ধরুন রোটার রোটার হুম হুম। রোটারটা যদি প্রচুর জোরে ঘোরে তাহলে হচ্ছে এই ব্রেকটা কিরকম ভাবে কাজ করবে? ব্রেকটা দেখো, ব্রেকটা যেমন মেকানিক্যাল ব্রেক হয়, এটা এখন দেখো একটু গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? হুম, গ্যাপ আছে। এখন যখনই জোরে ঘুরতে শুরু করবে তখনই ও গ্যাপটা কমাতে শুরু করবে। ঠিক আছে, এবার ধরো খুবই হুম, জোরে ঘুরছে একদম ওটা কিভাবে সাহায্য করবে? হ্যাঁ, ওটা ওটা কিসের সাহায্য করবে, ওটা একটা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, এখানে এখানে সেটা দেখানো নেই। ঠিক আছে, আলাদা করে ওটা মেকানিক্যাল মানে অ্যারেঞ্জমেন্ট ওটা থাকবে, যেমন তোমার ওই ট্রেনের চাকায় ব্রেক থাকে না, হুম, হুম, ট্রেনের হুম, চাকায় যেমন ব্রেক থাকে ওই টাইপের। ওটা ভাবা মানুষে তোমার, কন্ট্রোল। হ্যাঁ ওটা মানুষই কন্ট্রোল করে। এখানে এখানেও মানে ব্রেকিংটা মানুষে কন্ট্রোল করতে পারে স্পিড দেখে, বা একটা অটোমেটিক ব্রেকিংও করে নিতে পারো। মানে তুমি স্পিডটাকে সেন্স করিয়ে এই কন্ট্রোলের একটা দিয়ে দিলে, দিয়ে তার রেসপেক্টেও কন্ট্রোল করে নিল। বুঝতে পারলে? যখনই বেশি স্পিডে যাবে তখন ব্রেক করে দেবে। হুম, ঠিক আছে, এই ছিল হুম, এই পার্টস, মানে খুব বেশি যে পার্টস আছে সেটা না। ঠিক আছে, এখানটাই শুধু টেকনিক্যাল একটা পার্ট, সেটাই মানে টেকনিক্যাল কিন্তু একটাই পার্ট, মানে খুব বেশি টেকনিক্যাল, সেটা হচ্ছে এই ব্লেডটা। ঠিক আছে, ব্লেডের ডিজাইনটা কিন্তু এরোডাইনামিক্যালি হয় যাতে মানে পুরোপুরি এফিসিয়েন্সি পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্য ব্লেডের ডিজাইন ছাড়া কিন্তু টেকনিক্যাল মানে খুব বেশি টেকনিক্যাল কিন্তু কিছুই নেই এখানে। যার জন্য আমি কি বললাম, যার জন্য এর যে ইনস্টলেশন টাইম, ঠিক আছে, সেটা কিন্তু খুবই কম। মানে এই একটা উইন্ডমিল ইনস্টল করতে খুব বেশি দিন লাগে না। বুঝতে পারলে? তুমি শুধু এই পার্টসগুলো নিয়ে চলে আসলে, দিয়ে সেট আপ করে দিলে বাস, বুঝা গেল? আর খুব বেশি মানে খুব যে ভারী জিনিস সেটাও না, মানে একটু ভারী তো থাকবেই। ঠিক আছে, কিন্তু ওই থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলোর রেসপেক্ট কিন্তু এর পার্টসগুলা মানে বা এই টোটাল যে উইন্ড মিল একটা, সেটা কিন্তু অনেকটাই হালকা।
ঠিক আছে, তো এই ছিল উইন্ড পাওয়ার জেনারেশন। ঠিক আছে, এই ছিল আমাদের উইন্ড পাওয়ার জেনারেশন। আর কিছু ডাউট আছে? হ্যালো? স্যার